হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? ফেসবুক এবং ওয়েবসাইট থেকে যারা যুক্ত হইছো, বৃত্ত অধ্যায়ের 6 নম্বর লেকচারে সবাইকে সুস্বাগতম। সবাই কেমন আছো? পড়াশোনা কেমন চলতেছে বলো। বৃত্ত অধ্যায়ের 6 নম্বর লেকচারে সবাইকে সুস্বাগতম। সবাই কেমন আছো? পড়াশোনা কেমন চলতেছে? আমিও ভালো আছি। নমস্কার জয়ন্ত দেবনাথ, ওয়ালাইকুম আসসালাম রাফিন হাসান, জাহানারা, তাহমিদা, রাফায়েত, ফাতিহা। ভালো আছি। তোমরা সবাই কেমন আছো বলো। আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? ওকে, ফাইন। দেখতেই পাচ্ছ আজকে আমাদের বৃত্ত অধ্যায়ের 6 নম্বর লেকচার। আজকে ক্লাসে আমরা 4.1 শেষ করব এবং 4.2 বা 4-এর বি শুরু করব। তো সবাই রেডি? যারা যারা আজকে ক্লাসটা লাইভে করতে আসছো, প্রথম 5টা ক্লাস করে আসছো, একটু বলো তো শুনি। প্রথম 5টা ক্লাস না করা থাকলে কিন্তু আজকে ক্লাসে বুঝতে অসুবিধা হবে। তো আমি ধরে নিচ্ছি যারা আজকে ক্লাসটা লাইভে করতে আসছো সবাই প্রথম 5টা ক্লাস করে আসছো। ওকে, তাহলে চলো ছোট্ট বন্ধুরা শুরু করি। শুরুতেই এই ম্যাথটা, প্রশ্নটা তোলো। সবাই প্রশ্নটা তোলো, প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। তোলো তোলো। ভাইয়া মনে থাকে না কিচ্ছু, কি করব? বেশি করে রিভিশন দিতে হবে। একেবারেই কিছু মনে থাকে না এরকম কোনো মানুষ নেই। তোমার মনে থাকে, একটু রিভিশন দিলেই মনে থাকবে। ধরো একটা অধ্যায় কমপ্লিট হইলো, তোমার মনে হচ্ছে যে ভাইয়া যা পড়ছিলাম প্রথম ক্লাসে সবই ভুলে গেছি, পুরোটা আবার রিভিশন দিবা। ধরো বৃত্ত অধ্যায়ের উপর ক্লাস হবে 10টা, তো 10 নম্বর ক্লাসে যাওয়ার পরে মনে হচ্ছে প্রথম 2 ক্লাসে যা পড়ছি সব ভুলে গেছি, রিভিশন দাও। রিভিশন দিতে তো খুব বেশিক্ষণ লাগে না। নিজে যদি নোট করে পড়ো, 10টা ক্লাসের লেকচার রিভিশন দিতে লাগবে সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টা। নিজের নোট রিভিশন দেওয়া খুবই সহজ। আচ্ছা ঠিক আছে, দেখো 4√2 বাহু বিশিষ্ট, 4√2 বাহু বিশিষ্ট বর্গের একটি শীর্ষ মূল বিন্দুতে এবং বিপরীত শীর্ষটি x অক্ষের উপর অবস্থিত। ওই বর্গের কর্ণকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। কি বলছে প্রশ্নে? যা বলছে একটু চিত্র আঁকো। শেষ প্রশ্নে যা বলছে তাই চিত্র আঁকাবো। দেখো কি বলেছে ছোট্ট বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে শোনো। ধরো এই যে x অক্ষ, এই যে y অক্ষ। 4√2 বাহু বিশিষ্ট বর্গের একটি শীর্ষ মূল বিন্দু, ধরো ওয়েট, ধরো এটা হচ্ছে মূল বিন্দু 0,0। একটা বর্গের যেটার বাহুর দৈর্ঘ্য 4√2, একটা শীর্ষ মূল বিন্দুতে এবং বিপরীত শীর্ষটি x অক্ষের উপর অবস্থিত। তাহলে বর্গটা এরকম হবে। এই জিনিসটা আগে বলো, এই বর্গটা যে এরকম হবে এটা কয়জন বুঝতে পারতো? দেখো এই যে এরকম, ওয়েট, দেখো এই যে একটা বর্গ, তার একটা শীর্ষ মূল বিন্দুতে এবং বিপরীত শীর্ষটা x অক্ষের উপরে। এই যে আগে বলো এইটা কে কে ধরতে পারছো? এই যে দেখো, এই যে বিপরীত শীর্ষ x অক্ষের উপর। বলো ছোট্ট বন্ধুরা, বর্গটা যে এরকম হবে এটা কে কে ধরতে পারছো? প্রশ্নে চাইছে বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ পরে। আগে প্রশ্নে যে বর্গটার কথা বলা আছে, যেই বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 4√2, ধরো এই বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 4√2 একক। তোমাকে বলছে একটা শীর্ষ মূল বিন্দুতে এবং তার বিপরীত শীর্ষটা x অক্ষের উপর। এই জিনিসটা কে কে বুঝছো একটু বলো, চিত্রটা বুঝতে হবে। আচ্ছা ওয়েট, এখন তোমরা কি একটা জিনিস জানো? ছোটবেলায় 9-10-এ পড়ছিলা, তোমরা জানো যে বর্গের বাহুর দৈর্ঘ্য যদি ছোট হাতের এ হয়, তাইলে বর্গের কর্ণের দৈর্ঘ্য কত বলো? ধরো একটা বর্গের বাহুর দৈর্ঘ্য এ, তাহলে কর্ণের দৈর্ঘ্য, ভেরি গুড বিজয় ঘোষ, √2a। এটা কি জানো? এটা সবাই জানো, এটা সবাই জানো। এটা 9-10-এ ছিল, না জানলে একটু জেনে রাখো। যে কোনো একটা বর্গের বাহুর দৈর্ঘ্য ছোট হাতের এ হইলে বর্গটার কর্ণের দৈর্ঘ্য হবে √2 × a। আচ্ছা ফাইন। এইবার দেখো তোমাকে বলছে ওই বর্গের কর্ণকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। তার মানে এমন একটা বৃত্তের সমীকরণ চাইছে যেই বৃত্তের ব্যাস হবে এই কর্ণটা। দেখো ভাইয়া, এই যে বর্গটা একটা শীর্ষ মূল বিন্দুতে এবং তার বিপরীত শীর্ষটা x অক্ষের উপর আছে। তো এই যে একটা কর্ণ, এই যে একটা কর্ণ, দেখো এই কর্ণটাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ হবে এইটা। এই যে দেখো, কে কে ধরতে পারছো? দেখো এইটাকে ব্যাস ধরে এটা এইরকম হবে। এই যে আর একটু বামে আসবে, হ্যাঁ মোটামুটি মিলছে, তাই না? সবগুলা শীর্ষ মিলছে না?
মোটামুটি মিলছে। এই যে হ্যাঁ ঠিক আছে, আগে বলো কে কে ধরতে পারছো। দেখো এই যে এইটাকে ব্যাস ধরে দেখো ওই বর্গের কর্ণকে, এই যে এই কর্ণটাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের। আগে বলো এই প্রশ্নটা কে কে বুঝছো? আমরা কিন্তু এখনো ম্যাথ শুরুই করি নাই। ছোট্ট বন্ধুরা একটু বলো, আমরা কিন্তু এখনো এই ম্যাথটা করা শুরুই করি নাই। আমরা জাস্ট প্রশ্নে কি কি বলছে সেটা আমরা চিত্রে উপস্থাপন করছি এবং কি বের করতে হবে সেটা লিখছি, যে আমার বের করতে হবে এই বৃত্তটার সমীকরণ। আচ্ছা এখন আমাকে তোমরা বলো, এটা তো বর্গের কর্ণ, তাহলে এটা দৈর্ঘ্য কত বলো? এই বর্গের বাহুর দৈর্ঘ্য যদি ধরো আমি এইভাবে লিখি, ওয়েট, ধরো এটা ও বিন্দু, ওয়েট, এটা ও বিন্দু আর এটা এ বিন্দু, তাহলে ও এ, দেখো ও এ হচ্ছে বর্গের কর্ণ মানে √2 ইন্টু বাহু, √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য 4√2। আগে বলো এটা কে কে বুঝছো? এই ম্যাথ পরে 4 দুগুণে 8। আগে বলো এইটা কয়জন বুঝছো? এই যে ও এ কর্ণের দৈর্ঘ্য হবে 8 একক, এটা কয়জন বুঝছো বলো? এটা হচ্ছে কর্ণ, ও এ হচ্ছে বর্গের কর্ণ, তো কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2 ইন্টু বাহু, এই যে √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4√2, বাহুর দৈর্ঘ্য 4√2। তাইলে এখন তোমাকে বলছে, খেয়াল করে দেখো, ওই বর্গের কর্ণকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। তার মানে এইটা হচ্ছে নির্ণেয় বৃত্তের ব্যাস। এখন আমাকে বলো ছোট্ট বন্ধুরা, ওই এ সমান যদি 8 একক হয় তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কত বলো? ও থেকে এ এই দৈর্ঘ্যটা যদি 8 একক হয় তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কি 8,0, কারণ x অক্ষের উপর অবস্থিত, দুনিয়ার সকল বিন্দুর কোটি শূন্য, তাহলে 8,0। তাহলে এখন আমাকে বলো, তোমাকে এমন একটা বৃত্তের সমীকরণ বের করতে বলছে যে বৃত্তের ব্যাস হচ্ছে এই যে এই রেখাটা, তাহলে ব্যাসের দুইটা প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক জানি, বৃত্তের সমীকরণ বের করা কি কোনো ব্যাপার বলো? কথা বলো ছোট্ট বন্ধুরা, দেখো ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু তুমি জানো, একটা মূল বিন্দু আর একটা হচ্ছে 8,0, তাহলে সমীকরণ কি হবে? লিখো নির্ণয়, তোমরা বাংলা লিখবা নির্ণেয় বৃত্তের, তুমি লিখবা নির্ণেয় বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু দ্বয় 0,0 এবং 8,0। তাইলে উত্তর কি হবে? x মাইনাস x1, x মাইনাস 0, x মাইনাস 0 তো লেখা লাগে না, আচ্ছা তাও লিখি, ইন্টু x মাইনাস x2, x মাইনাস 8 প্লাস y মাইনাস y1, y মাইনাস 0, y মাইনাস y1 মানে y মাইনাস 0 ইন্টু y মাইনাস y2, y মাইনাস 0 সমান 0। শেষ। এটা উত্তর কত আসে বলো? উত্তর কত আসে? একবারে গুণ করে দাও, x স্কয়ার, এখানে হবে প্লাস y স্কয়ার, এখানে হবে মাইনাস 8x সমান 0। বলো কে কে বুঝছো? এটা হচ্ছে একটা অ্যান্সার, আর একটা অ্যান্সার আসবে আমি দেখাচ্ছি, আগে বলো একটু কে কে বুঝছো। ছোট্ট বন্ধুরা খুবই সহজ জিনিস, গুণ করে দাও, দেখো x মাইনাস x1, x মাইনাস x2 প্লাস y মাইনাস y1, y মাইনাস y2, এখানে থাকবে শুধু y স্কয়ার আর এখানে থাকবে x স্কয়ার মাইনাস 8x। শেষ। আচ্ছা ঠিক আছে, এখন আমাকে বলো তো 4√2 বাহু বিশিষ্ট একটা বর্গের শীর্ষ হচ্ছে মূল বিন্দুতে, একটা শীর্ষ, ভালো মতো বোঝো, একটা শীর্ষ মূল বিন্দুতে এবং বিপরীত শীর্ষটি x অক্ষের উপর অবস্থিত। আচ্ছা বলো তো, আমরা যে বিপরীত শীর্ষটা x অক্ষের ধনাত্মক দিকে বলছি, মানে এখানে ধনাত্মক দিকে ধরছি, প্রশ্নে কি ধনাত্মক দিক উল্লেখ করা আছে বলো তো ছোট্ট বন্ধুরা? বিপরীত শীর্ষটা যে x অক্ষের উপর অবস্থিত, এটা কি উল্লেখ করা আছে যে ধনাত্মক দিকে? উল্লেখ করা তো নাই, ঋণাত্মক দিকে হইতে পারে না? দেখো জিনিসটা এরকম হইতে পারে না, ধরো এইরকম যে এই যে আরেকটা বর্গক্ষেত্র সিমিলার, এটা সিমিলার টাইপেরই, হ্যাঁ, আরেকটা বর্গক্ষেত্র, ধরো এইটার এই যে একটা শীর্ষবিন্দু মূল বিন্দুতে, আর একটা শীর্ষবিন্দু এই যে x অক্ষের ঋণাত্মক দিকে অবস্থিত হইতে পারে না? এই যে দেখো এই যে এইদিকে হইতে পারে কিনা বলো? মানে সিমিলার টাইপটাই, যে একটা বর্গক্ষেত্রের একটা শীর্ষ মূল বিন্দুতে বিপরীত শীর্ষটা x অক্ষের উপর অবস্থিত, তো সেটা তো বিপরীত শীর্ষটা x অক্ষের ধনাত্মক দিকে হইতে পারে, ধরো এটা a প্রাইম, x অক্ষের ঋণাত্মক দিকে হইতে পারে, তো এটা 8 একক হলে এটা 8 একক কি হবে? সেম হবে। এবার বলো এই a বিন্দুটার স্থানাঙ্কটা কি হবে? a প্রাইম, বলো a প্রাইমের স্থানাঙ্ক কি হবে বলো? এটা কিন্তু x অক্ষের ঋণাত্মক দিকে, তাহলে বুঝ হবে নেগেটিভ -8,0। বলো কে কে বুঝছো? -8,0। তাইলে এইবার এই দিকেও যে একটা বৃত্ত পাওয়া যাবে, এই যে এইদিকেও কি একটা বৃত্ত পাওয়া যাবে? এইকে দেই, দেখো এইদিকেও একটা বৃত্ত পাওয়া যাবে। এই বৃত্তটার সমীকরণ কি হবে? খালি বিন্দুটা এইটার জায়গায় -8 বসবে। এই বুঝতেছো তোমরা জিনিসগুলোতে খুব মজার।
তোমরা কি বুঝতেছো? আচ্ছা এইটা একটু মিলাই দিই, দাঁড়াও, এইটা হ্যাঁ মিলাই দিই। বুঝতে পেরেছো তোমরা? এবার বলো, এই যে বৃত্তটা, এই বৃত্তের ব্যাসের দুটো প্রান্ত বিন্দু, একটা হচ্ছে মূল বিন্দু আর একটা হচ্ছে -8,0, তাহলে এটার সমীকরণ কি হবে বলো? এটার সমীকরণ হবে x মাইনাসে মাইনাসে +8 ইন্টু এক্স মাইনাস 0, মানে বাকিগুলো না লিখলাম না, ইন্টু এক্স, জাস্ট এক্স, প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2, ওটা 0, জাস্ট y ইন্টু y, মানে y স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে কি হবে দেখো, উত্তরটা হবে x স্কোয়ার প্লাস y স্কোয়ার, জাস্ট এখানে -8 এর জায়গায় +8 হয়ে যাবে। বলো এটা কি একে বুঝতে পারছো? এবার দুইটাকে একসাথে কি লেখা যায় উত্তর বলো? দেখো উত্তর একটাতে +8x, এই যে +8x, একটাকে মাইনাস, দুইটাকে একসাথে এইভাবে লেখা যায়। ধরো ওয়েট, তুমি একটু ভালো মতো বোঝো, ধরো এই যে দুইটাকে একসাথে করে আমরা এভাবে লিখতে পারি না যে নির্ণয় বৃত্ত x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস -8x। বলো কে কে বুঝছো? একটু বলো কে কে বুঝতে পেরেছো? খুবই সিম্পল ম্যাথ, এই যে এটা হচ্ছে উত্তর। দেখো ভাইয়া ভয় পাইও না, ভয় পেয়ে গেলে তো সবই শেষ। খুবই সিম্পল ম্যাথ এগুলা, এগুলা খুবই সিম্পল ম্যাথ। তোমাকে খালি এই জিনিসটা বুঝতে হবে যে একটা বর্গের একটা শীর্ষবিন্দু মূল বিন্দুতে তার বিপরীত শীর্ষবিন্দু x অক্ষের উপর অবস্থিত আছে। তাইলে এটা পজিটিভ দিকে হইতে পারে, x অক্ষের নেগেটিভ দিকে হইতে পারে। যেহেতু বাহুর দৈর্ঘ্য 4√2, তাহলে কর্ণ হবে 8, তাহলে একটা বিন্দু হবে 8,0, একটা -8,0। এখন আমাকে বলো এই ম্যাচে যদি এমসিকিউতে আসে, একটু ভালো মতো বোঝো, ধরো এই ম্যাচে এমসিকিউতে আসলো, এগুলো কিন্তু ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা এমসিকিউতে আসে। দেখো ওয়েট, একটু ভালো মতো বোঝো ছোট্ট বন্ধুরা, একটু ভালো মতো বোঝো। রিটার্নে আসলে তো এইভাবে লিখে করবা, বাট যদি এমসিকিউতে আসে তাহলে মনে মনে এই জিনিসটাকে একেবারে করতে পারবা যে ভাইয়া বাহুর দৈর্ঘ্য যদি 4√2 হয়, তাহলে কর্ণটা হবে √2 × 4√2 মানে 8। তাহলে একটা বিন্দু হবে 8,0 আর একটা -8,0, মানে একসাথে করে +-8,0। দেখো একটা শীর্ষবিন্দু হবে 8,0 আর এই পাশেরটা -8,0, দুটাকে একসাথে চিন্তা করতে পারি +-8,0। তাইলে একটা বিন্দু দেখো বর্গের যে কর্ণের প্রান্তবিন্দু, একটা তো মূল বিন্দু, এটা কি, এটা তো অবশ্যই মূল বিন্দু, এই যে এটা কি মূল বিন্দু 0,0। তাইলে একটা বিন্দু মূল বিন্দু আর একটা +-8,0, তাহলে সমীকরণ কি হবে x +-8 ইন্টু x - 0 মানে x প্লাস y - 0 ইন্টু y - 0 মানে y স্কোয়ার। বলো তো এমসিকিউতে আসলে জাস্ট এতটুকু লিখে কে কে উত্তর দেখায় ফেলতে পারবা? বলো তো শুনি, আলাদা করে দুইটা বাইর করার তো দরকার নাই। হ্যাঁ রিটার্নে আসলে, ধরো বোর্ড পরীক্ষায় রিটার্নে আসলে তুমি আলাদা করে দুইটা চিত্র আঁকাইলা, মানে বোর্ড পরীক্ষায় রিটার্নে আসলে শোনো এগুলা চিত্র ম্যান্ডেটরি না, নিজে বুঝতে পারলেই হইলো। একটু বলো, নিজে বুঝতে পারলেই হইলো, একদম চিত্র যে আঁকতে হবে এরকম না। বাট তোমার এই জিনিসটা যদি আইডিয়া থাকে যে ভাইয়া আমি দুইটা, একটা 8,0 একটা -8,0, আমি একসাথে চিন্তা করে ফেলি যে ব্যাসের প্রান্তবিন্দু একটা +-8,0 আর একটা 0,0, তাহলে x - x1 প্লাস মাইনাস থাকবে ইন্টু x - x2, এটা x - 0 প্লাস y - 0 ইন্টু y - 0 মানে y স্কোয়ার। শেষ। বুঝতে পেরেছো কে কে? একটু বলো, লেট মি নো কে কে এই চমৎকার ম্যাথটা বুঝতে পারছো। দেখো এই ম্যাথটা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, একাডেমিক পরীক্ষার জন্য তো ইম্পর্টেন্টই, অ্যাডমিশন টেস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। রিটার্নে আসলে তুমি আলাদা করেও বাইর করতে পারো অথবা একবারে এভাবে লিখেও বাইর করে ফেলতে পারো, যার যেমনে খুশি ইচ্ছা, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এইবার চলো পরবর্তী ম্যাথটা। সবাই প্রশ্নটা তোলো। হ্যাঁ ওকে, সবাই এই প্রশ্নটা তোলো। ওকে, যারা দেরিতে যুক্ত হইছো, মাত্র যুক্ত হইছো, তোমরা আবার টেনে দেখে ফেলো ক্লাসটা শেষ হলে, বাকিটা কন্টিনিউ করো, বাকি ক্লাসটা ছোট্ট বন্ধুরা কন্টিনিউ করো। যদি এইটা বুঝতে অসুবিধা হয় ক্লাস শেষে এই ম্যাথটা আবার একটু টেনে দেখে ফেলবা, টেনশন করার কোনো কারণ নেই। বাকি ম্যাথটা কন্টিনিউ করো। হ্যাঁ ভাই আগের ক্লাসের লাস্টের ম্যাথের সলভটা তো দেন নাই, এটা পারো নাই ফাতিহা? ব্যাসার্ধ একটা আসবে 2, একটা 5, 8, সরি একটা 2 একটা 8। এই গত ক্লাসের লাস্টের ম্যাথে পারো নাই? পারা উচিত তো। জাস্ট কি বলে বহিঃস্পর্শ নিলে ব্যাসার্ধ আসবে 2 আর অন্তঃস্পর্শ নিলে আসবে 8। আচ্ছা লাস্টে দেখাই দিব না, আগের প্রশ্নটা তোলো, ওটা তো নিজে নিজে পারা উচিত। বি বাহু বিশিষ্ট
বি বাহু বিশিষ্ট ও এ বিসি একটা বর্গ। ও এ এবং ওসি কে অক্ষ ধরে, ধরো ও এ কে ধরলে এক্স অক্ষ, ধরো ওসি কে ধরলে ওয়াই অক্ষ, ওটাকে ধরলে এক্স অক্ষ, এটাকে ওয়াই অক্ষ ধরে প্রমাণ করো যে বর্গটির পরিবৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু বি ইন্টু এক্স প্লাস ওয়াই। ওয়েট, দেখো ব্যাপারটা কি বলছে একটু শোনো, একটু শুনলেই ম্যাথ শেষ। ধরো এই যে এক্স অক্ষ, এই যে ওয়াই অক্ষ, বি বাহু বিশিষ্ট ও এ বি সি একটা বর্গ। ধরো এই যে ও হচ্ছে মূল বিন্দু, ও হচ্ছে মূল বিন্দু, ও এ বি সি একটা বর্গ যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি। ও এ হচ্ছে এক্স অক্ষ বরাবর চিন্তা করো, ও সি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, কারণ প্রশ্নে বলেই দিছে ও এ এবং ও সি কে অক্ষ ধরে প্রমাণ করেছে। তাহলে ধরো একটা বর্গ আমি আগে আঁকাই। ধরো এই যে একটা বর্গক্ষেত্র, এটা কি বর্গ হইছে? মোটামুটি হইছে। দেখো এটা একটা বর্গক্ষেত্র, ধরো এই বর্গের এক্স অক্ষ বরাবর আছে ও এ, এটা এ বিন্দু ও এ, ওয়াই অক্ষ বরাবর আছে ও সি, তাহলে বাকি আছে কি ও এ বি সি, তাহলে এটা বি বিন্দু। দেখো এই যে একটা বর্গক্ষেত্র, দেখো ও এ বি সি, প্রশ্নে বলে দিছে এক্স অক্ষ বরাবর নিতে হবে ও এ, ওয়াই অক্ষ বরাবর নিতে হবে ও সি। আচ্ছা, এবার আমাকে তোমরা বলো এই বর্গটার বাহুগুলার দৈর্ঘ্য যদি বি হয়, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ছোট হাতের বি, তাহলে আমাকে বলো এ বিন্দুর স্থানাঙ্ক কত? এ বিন্দুর স্থানাঙ্ক বি কমা জিরো, বি কমা জিরো। সি বিন্দুর স্থানাঙ্ক কত বলো? সি বিন্দু কিন্তু ওয়াই অক্ষের উপর আছে, ওয়াই অক্ষের উপর অবস্থিত দুনিয়ার সকল বিন্দুর ভূত শূন্য, আর কোটি কত? বি। তাইলে দেখো এক্স অক্ষে এই বিন্দুটা হচ্ছে বি কমা জিরো, ওয়াই অক্ষে এই বিন্দুটা হচ্ছে জিরো কমা বি। এইবার তোমাকে কি বের করতে বলছে? দেখো এই বর্গটার পরিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। এইটা এই পরিবৃত্ত মানে কি বলতো? এই যে একটা বর্গ, তার চারটা শীর্ষবিন্দু আছে ও এ বি সি, এই চারটা শীর্ষবিন্দু দিয়ে যায় এমন বৃত্তকেই বলা হবে এই বর্গের পরিবৃত্ত। ধর একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দিয়ে যে বৃত্ত আঁকা যায় সেটাকে বলে ত্রিভুজের পরিবৃত্ত। একটা বর্গক্ষেত্রের চারটা বিন্দু দিয়ে যেই বৃত্ত আঁকা যায় সেটাকে বলা হয় ওই বর্গের পরিবৃত্ত। যেমন এই যে বৃত্তটা দেখো, ধরো সবুজ কালার দিয়ে আঁকি, এই যে একদম দেখো মিলে গেছে। কে কে বুঝতে পারছো? এই যে তোমার কাছে চাইছে এই বৃত্তের সমীকরণ, আগে বলো প্রশ্নটা কে কে বুঝছো? ছোট্ট বন্ধুরা, আমরা কিন্তু এখনো ম্যাথ শুরু করি নাই, আমরা প্রশ্নে যা যা বলা আছে সেইগুলাই আমরা চিত্রে রিপ্রেজেন্ট করছি। বলো তোমার কাছে চাওয়া হয়েছে এই চিত্রটার সমীকরণ, এই সবুজ বৃত্তের সমীকরণ, বলো কে কে বুঝছো? তোমার কাছে চাওয়া হয়েছে এই সবুজ বৃত্তের সমীকরণ, যেটা কিনা এই ও এ বি সি এই বর্গের পরিবৃত্ত। এইবার আমাকে তোমরা বলো, কিছু লেখো না, এই যে এ আর সি যদি যোগ করি, ওয়েট আগে বলো এই কোণটা কত ডিগ্রি? কথা বলো ছোট্ট বন্ধুরা, এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাইলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ। দেখো কোণ এ ও সি, কোণ এ ও সি সমান এক সমকোণ। তাহলে তাহলে এইটা কেমন কোণ? অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে আমাকে বলো এসি এটা বৃত্তের কি? যারা আগে ক্লাসগুলো করছে বলো, এটা যদি অর্ধবৃত্তস্থ কোণ হয় তাহলে এসি নির্ণেয় বৃত্তের ব্যাস। ম্যাথ শেষ। ব্যাসের দুইটা প্রান্তবিন্দু দেওয়া আছে, সুতরাং এসি নির্ণেয় বৃত্তের ব্যাস। এটা কয়জন বুঝছো? হাত তোলো। যারা গত ক্লাসগুলা করছো এটা কয়জন বুঝছো বলো? ম্যাথ শেষ কিন্তু। ভাইয়া আমাকে বের করতে বলছে এই সবুজ বৃত্তের সমীকরণ, তো আমরা দেখতে পাচ্ছি এইটা 90 ডিগ্রি, তাহলে এটা অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ যদি হয় তাহলে অবশ্যই এসি নির্ণেয় বৃত্তের ব্যাস। তাহলে আমরা নির্ণেয় বৃত্তের ব্যাসের দুইটা প্রান্তবিন্দু স্থানাঙ্ক জানি। একটা প্রান্তবিন্দু হচ্ছে এই যে বি কমা জিরো, এই যে বি কমা জিরো, আর একটা হচ্ছে জিরো কমা বি। এই দুইটা বিন্দু হচ্ছে নির্ণেয় বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু। তাহলে নির্ণেয় সমীকরণ, সুতরাং নির্ণেয় বৃত্তের সমীকরণ লিখো। নির্ণেয় বৃত্তের সমীকরণ। তোমরা কি বুঝতেছো যে বৃত্তের মেথড আসলে খালি যা বলবে তা লিখে চিন্তা করা। x মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এক্স টু এক্স মাইনাস জিরো প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই মাইনাস জিরো
ইন্টু ওয়াই মাইনাস জিরো ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু ওয়াই মাইনাস বি, এখানে আছে ওয়াই মাইনাস বি। কে কে বুঝছো বলো? ছোট্ট বন্ধুরা তোমরা কি বুঝতে পেরেছো? ওয়াই মাইনাস বি সমান জিরো। কে কে বুঝছো বলো? এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু। এইবার দেখো উত্তর তো দেওয়াই আছে, এটা গুণ করলে হবে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস বি ওয়াই সমান জিরো। পক্ষান্তর করো, পক্ষান্তর করে বি কমন নেও, পক্ষান্তর করে এইদিকে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইদিকে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, পক্ষান্তর করলে মাইনাসগুলো প্লাস হয়ে যাবে, হবে বি এক্স প্লাস বি ওয়াই। বি কমন নিয়ে নাও। এই বলো কে কে বুঝছো? ভাইয়া এই ম্যাথগুলো কিন্তু খুবই চমৎকার ম্যাথ। জাস্ট প্রশ্নে কি বলছে এই প্রশ্নের মনের ভাষাটা বুঝতে পারলেই কাজ শেষ। বলো ভাই আমরা এই দুইটা ম্যাথ আসলে কি করলাম একটু চিন্তা করো তো। আমরা জাস্ট প্রশ্নের মনের ভাষা কি সেটা বোঝার ট্রাই করছি না। দেখো এই যে এই ম্যাথটাতে আমরা কি করছি? প্রশ্নে কি বলতে চায় সেটা বোঝার চেষ্টা করছি। জাস্ট এই এ বিন্দুর স্থানাঙ্ক বাইর করছি, তাহলে ও এবং এ এটা হচ্ছে ও এ, নির্ণয় বৃত্তের ব্যাস, তাহলে ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু জানি, বৃত্তের সমীকরণ বের করা পানি ভাত। এখানেও সেম ঘটনা, এসি হবে নির্ণয় বৃত্তের ব্যাস, ব্যাসের প্রান্ত বিন্দু দুইটার স্থানাঙ্ক জানি, সমীকরণ বের করা পানি ভাত। একটু বলো যে এই প্রশ্নের মনের ভাষা তুমি বুঝতে পারছো কিনা? ভাইয়া মনের ভাষা বুঝতে পারা খুবই ইম্পর্টেন্ট। তুমি যার সাথে কথা বলতেছো, যে তোমাকে প্রশ্ন করতেছে, তার মনের ভাষা যদি তুমি বুঝতে পারো তাহলে উত্তর তুমি অবশ্যই দিতে পারবা। ঠিক আছে, ওকে ফাইন। প্রশ্নটা তোলো। কারা কারা সরল রেখা পড়ছো? যারা যারা পড়ো নাই কোনো অসুবিধা নাই, বুঝতে পারবা, অসুবিধা নাই। দেখো সরল রেখা না পড়লেও এই ম্যাথটা বুঝতে পারবা। 3x প্লাস 4y মাইনাস 12 ইকুয়াল টু 0 সরল রেখাটি উভয় অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার পরিবৃত্তের সমীকরণ কি হবে? প্রশ্নটা তোলো। প্রশ্নটা তুলে আগে আমাকে বলো এই বৃত্তটা x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে এবং y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? এটা তো মনে মনে বাইর করো। আগে বলো এই বৃত্তটা, সরি বৃত্ত না তো, সরল রেখা, বলো এই সরল রেখাটা x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে আর y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? বলো। দেখো x অক্ষকে ছেদ করে যেই বিন্দুতে, সেই বিন্দুর কোটি শূন্য। x অক্ষের উপর অবস্থিত দুনিয়ার সকল বিন্দুর কোটি শূন্য, আর y অক্ষের উপর অবস্থিত দুনিয়ার সকল বিন্দুর ভূত শূন্য। এইবার দেখো x অক্ষে কোটি শূন্য, y এর মান 0, মনে মনে এখানে y এর জায়গায় 0 বসাও, তাহলে 3x মাইনাস 12 সমান 0, তাহলে 3x ইকুয়াল টু 12, তাহলে x ইকুয়াল টু 4, x ইকুয়াল টু 4, তাহলে x অক্ষকে ছেদ করে 4,0 বিন্দুতে, আর y অক্ষকে যেই বিন্দুতে ছেদ করে তার ভূত শূন্য, মানে x এর ভ্যালু 0। চিন্তা করো x এর জায়গায় 0, তাহলে 4y মাইনাস 12 সমান 0, তাহলে 4y সমান 12, তাহলে y সমান 3, y সমান 3। তাহলে এই রেখাটার চিত্র আঁকি, চিত্র আঁকলেই ম্যাথ শেষ। দেখো চিত্র আঁকলেই ম্যাথ শেষ। দেখো কি করি ছোট্ট বন্ধুরা, এই যে x অক্ষ, এই যে y অক্ষ, এই যে মূল বিন্দু 0,0, ধরো এমন একটা রেখা, যেই রেখাটা ধরো এই যে দেখো এমন একটা রেখা যেই রেখাটা x অক্ষকে ছেদ করে 4,0 বিন্দুতে, এই যে এই রেখাটা দেখো x অক্ষকে ছেদ করে 4,0 বিন্দুতে এবং y অক্ষকে ছেদ করে 0,3 বিন্দুতে। তুমি চিন্তা করো এটা o বিন্দু, এটা a বিন্দু, এটা b বিন্দু, এই যে ত্রিভুজ দেখো, এই যে ও এ বি, এই যে ত্রিভুজ। এবার তোমার কাছে চাওয়া হয়েছে এই সরল রেখাটি উভয় অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে, মানে এই যে ও এ বি ত্রিভুজ, এই ত্রিভুজের পরিবৃত্তের সমীকরণ, মানে এই তিনটা বিন্দু দিয়ে যায়, এই যে সবুজ সবুজ বৃত্ত, দাঁড়াও, এই তিনটা বিন্দু দিয়ে যায় এমন একটা বৃত্তের সমীকরণ, এই যে মোটামুটি মিলছে। এইবার বলো কে কে বুঝছো? হ্যাঁ প্রশ্ন কে কে বুঝছো বলো, কথা বলো, দুষ্টু ছেলের দল বলো প্রশ্ন বুঝছো কিনা। এই যে এ বিন্দু, বি বিন্দু এবং মূল বিন্দু, এই তিনটা বিন্দু দেখো, এই রেখাটা অক্ষ দুটার সাথে যে ত্রিভুজ তৈরি করছে সেই ত্রিভুজটা হচ্ছে ও এ বি। এই ত্রিভুজের পরিবৃত্তের সমীকরণ মানে হচ্ছে এই তিনটা শীর্ষবিন্দু দিয়ে যে বৃত্তটা যায় সেই বৃত্তের সমীকরণ। তো এখানেও কি সেম প্রশ্ন না? বলো বলো কথা বলো। এই যে এটা কি লম্ব, তুমি বলবা এখানে কোণ এ ও বি সমান এক সমকোণ, তারপর বলবা সুতরাং
কোণ এ ও বি একটি অর্ধবৃত্তস্থ কোণ। অতএব এ বি, এখানে এ বি হবে নির্ণেয় বৃত্তের ব্যাস, লিখবা এ বি হবে নির্ণেয় বৃত্তের ব্যাস। সুতরাং নির্ণয় বৃত্তের সমীকরণ এখানে লিখে ফেলি, এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস জিরো প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই মাইনাস জিরো ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু ওয়াই মাইনাস থ্রি সমান জিরো। বলো কে কে বুঝছো? শেষ, ডান, ফুল এন্ড ফাইনাল। কত সহজ সুন্দর ম্যাথ, বলো কে কে বুঝতেছো? একটু বলো ছোট্ট বন্ধুরা, এই তিনটা ম্যাথ কে কে বুঝতে পারছো? এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট, সিম্পল ম্যাথ, বুঝতে পারলে এগুলো এমসিকিউতে মুখস্থ জায়গায় ফেলা যাবে। আচ্ছা এইবার ধরো এটা এমসিকিউতে আসছে, একটু শোনো ভাইয়ারা, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় এই ম্যাথগুলো এমসিকিউতে আসে। তুমি মনে মনে করতে পারবা কিনা যে এক্স অক্ষকে ছেদ করে ওয়াই এর মান 0, তাহলে এক্স এর মান 3, এক্স সমান 12, এক্স সমান 4, তাহলে এক্স অক্ষে ছেদকৃত অংশ 4, ওয়াই অক্ষে 3। এটা ডিরেক্ট উত্তর কে কে লিখতে পারবা? যারা আগের ক্লাসটা করছো, যে উত্তর হচ্ছে এরকম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স অক্ষ থেকে ছেদ করছে ধনাত্মক দিকে 4 একক, তাহলে উত্তর হবে -4x। ওয়াই অক্ষ থেকে ছেদ করছে ধনাত্মক দিকে 3 একক। বলো তো এটা এমসিকিউতে আসলে ডিরেক্ট এটা কে কে লিখতে পারবা? এই উত্তর এটা। বলো এই যে এমসিকিউ কেমনে কম সময়ে পারবা? এই বেসিক বুঝতে হবে, লজিক জানতে হবে, এটা কিন্তু শর্টকাট না ভাইয়া। আগের ম্যাথে সার্কেল 4টা হবে না? আগের ম্যাথে সার্কেল না একটাই হবে। এই 4টা বিন্দু দিয়ে আঁকা যায়, এরকম একটাই হবে। তোমাকে বলছে অক্ষ ধরে, শোনো এখানে দেখো সমীকরণ দেওয়া আছে। আচ্ছা তুমি যেটা ভাবতেছো যে অক্ষ ধরে মানে একবার এইদিকে নিব একবার এইদিকে নিব, না, দেখো উত্তর কিন্তু একটাই দেওয়া ভাই, এখানে তো উত্তর দেওয়াই আছে। তোমাকে বলে দিছে বর্গটির পরিবৃত্তের সমীকরণ এইটা, তো এখানে একটাই উত্তর। তোমার এটা বুঝে নিতে হবে যে এখানে এক্স অক্ষকে ধনাত্মক দিকে নিতে হবে আর ওয়াই অক্ষকে ধনাত্মক দিকে। কোনো কিছু উল্লেখ করা নাই মানে আমরা পজিটিভ এক্স অক্ষ নিব, পজিটিভ ওয়াই অক্ষ নিব। সমীকরণ দেখো একটাই দেওয়া আছে, তো তোমার এই দিকে একটা নিচে এই দিকে একটা এই ধরার দরকার নাই। বুঝতে পারছো? একটা সমীকরণই দেওয়া আছে, তুমি এটা বাই ডিফল্ট বুঝে নিবা, যেখানে আমার পজিটিভ অক্ষ বরাবর নিলেই হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। এইবার লিখো বৃত্তের সাপেক্ষে বিন্দুর অবস্থান। এখান থেকে এমসিকিউ আসতে পারে, বৃত্তের সাপেক্ষে বিন্দুর অবস্থান। প্রশ্নের টপিকটা লিখো। ধরো এই যে একটা বৃত্তের সমীকরণ, এই যে একটা বৃত্তের সমীকরণ, একদম আদর্শ সমীকরণ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0। এই বৃত্তের সাপেক্ষে ধরো x1, y1, এটা একটা বিন্দু প্রশ্নে দিয়ে দিবে। এই বৃত্তের সাপেক্ষে এই বিন্দুর অবস্থান নির্ণয়। তোমরা টপিকটার নাম লিখো, একটা বিন্দুর সাপেক্ষে একটা বৃত্তের অবস্থান। টপিকটার নামটা লিখছো? গুড। দাদা মেগা এক্সামের প্রাইজ মানি এখনো পাঠানো হয়নি। তোমাকে পাঠানো হয়, তুমি আমাকে রিপ্লাই দিছিলা? সিনথিয়া রিপ্লাই দিছিলা? রিপ্লাই যদি দিয়ে থাকো মানে বিকাশ নাম্বারটা, তাইলে আজকে রাতে পাঠিয়ে দিব। বাকি সবাইকে পাঠিয়ে দিছি, যারা রিপ্লাই একটু দেরিতে পাইছি বা ফার্স্ট অ্যাটেম্পটে পাওয়া যায়নি তাদেরটা হয়তো পাঠানো হয়নি, পেয়ে যাও। আজকে আমি আবার চেক করে দেব। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখন আমাকে বলো তো, একটা বৃত্তের সাপেক্ষে একটা বিন্দুর অবস্থান কোথায় কোথায় হইতে পারে? 3টা জায়গায় হইতে পারে। ধরো একটা বিন্দু বৃত্তের ভিতরে থাকতে পারে, বৃত্তের পরিধির উপরস্থ হইতে পারে, যে বৃত্তের উপরস্থ, অথবা বাইরে। বলো এর বাইরে কোনোটা হইতে পারে? একটা বৃত্তের সাপেক্ষে বিন্দুর অবস্থান 3টা হইতে পারে। বিন্দুটা বৃত্তের ভিতরে থাকতে পারে, বৃত্তের উপরস্থ মানে বৃত্তের উপর অবস্থিত হইতে পারে, অথবা বৃত্তের বাইরে থাকতে পারে। এই 3টার যে কোনো একটা হবে। তো কেমনে বুঝবো? ধরো যেই বিন্দুটা এই বৃত্তের সাপেক্ষে তোমার পজিশন বাইর করতে বলবে, সেই বিন্দুটা দিয়ে তুমি এই বৃত্তের সমীকরণের বাম পক্ষকে সিদ্ধ করবা। ধরো এক্স এর জায়গায় বসাবা x1, ওয়াই এর জায়গায় বসাবা y1। দেখো এক্স এর জায়গায় x1, ওয়াই এর জায়গায় y1 বসানোর পর যদি পুরো সমীকরণটাই সিদ্ধ হয়, মানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হয়, তাইলে কি হবে আগে বলো? এটা হইলে কি হবে বলো? ধরো যেই বিন্দুটার অবস্থান বৃত্তের সাপেক্ষে বাইর করতে বলছে, সেই বিন্দুটা দিয়ে তুমি বৃত্তের সমীকরণকে সিদ্ধ করলা, সিদ্ধ করে দেখলা বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়ে গেছে, তাইলে কি হবে বলো? বিন্দুটা যদি বৃত্তের সমীকরণকে সিদ্ধ করে মানে হচ্ছে বাম পক্ষ ডান পক্ষ সমান হয়েছে, মানে এক্স এর জায়গায় তুমি বিন্দুর ভুজ বসাইছো, এক্স এর জায়গায় x1 বসাইছো, ওয়াই এর জায়গায় বিন্দুর কোটি মানে y1 বসাইছো, বসাই দেখলা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হয়ে গেছে, এটাকে বলে সমীকরণ সিদ্ধ হয়ে যাওয়া।
তো যদি এরকম সমীকরণ সিদ্ধ হয়ে যায় তাহলে বিন্দুটা বৃত্তের উপরস্থ, বিন্দুটা বৃত্তের উপরস্থ। এই যে তখন হবে এইটা, এই যে এইটা বিন্দুটা বৃত্তের উপরস্থ। আর যদি ইকুয়াল টু 0 না হয়, ধরো এইরকম হইলো গ্রেটার দেন 0, এই মানটা ধরো 0 থেকে বড়, তাইলে বিন্দুটা বৃত্তের বাইরে। 0 থেকে বড় হইলে বিন্দুটা থাকবে বৃত্তের বাইরে। আর যদি 0 থেকে ছোট হয়, এই ম্যাথটা খুবই ইজি, এটা রিটেনে আসবে না, এমসিকিউতে আসবে, একটা ম্যাথ দেখলে বুঝে যাবে। জাস্ট এই তিনটা জিনিস মনে রাখলেই হবে। 0 চেয়ে ছোট হইলে বিন্দুটা বৃত্তের ভিতরে। লিখো এই জিনিসটা, লিখে ডান কমেন্ট করো। একটা বৃত্তের সমীকরণ দেয়া থাকবে, দিয়ে তোমাকে যদি বলে বৃত্তের সাপেক্ষে এই বিন্দুটার অবস্থান নির্ণয় করো, তুমি কি করবা? বিন্দুটা দিয়ে বৃত্তের সমীকরণটাকে সিদ্ধ করবা, মানে বাম পক্ষকে সিদ্ধ করবা। সিদ্ধ করে যদি দেখো যে বাম পক্ষ ডান পক্ষ সমান হয়ে গেছে, মানে পুরা সমীকরণই সিদ্ধ হয়ে গেছে, বাম পক্ষ ডান পক্ষ সমান, তাহলে বিন্দুটি বৃত্তের উপরস্থ। যদি লেফট হ্যান্ড সাইডের মান 0 থেকে বড় হয়, তাইলে বিন্দুটা বৃত্তের বাইরে অবস্থিত। 0 থেকে ছোট হইলে বিন্দুটা বৃত্তের ভিতরে। ওকে ফাইন, এইটা জাস্ট দেখেই পরীক্ষায় মনে থাকবে। এইবার ধরো আমি র্যান্ডম একটা প্রশ্ন বানাই দিই, ধরো এই বৃত্তের সহজ সমীকরণ দিলাম, ধরো x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 36। ধরো একটা বিন্দু, লেটস সে এই বিন্দুটা ধরো 2,1। এবার বলো তো দেখি, বলো এই 2,1 বিন্দুটা এই বৃত্তের ভিতরে আছে, বাইরে আছে, নাকি উপরস্থ? কি করবা? দেখো আগে সমীকরণটাকে যে এরকম বানাবা, সব কিছুকে বাম পাশে এনে ডান পাশে 0, তাহলে এটা কেমন হবে তখন? -36 ইকুয়াল টু 0। সব কিছুকে বাম পাশে এনে ডান পাশে 0 বানাবা। এবারে 2,1 বিন্দু দিয়ে এই লেফট হ্যান্ড সাইডকে সিদ্ধ করো। x এর জায়গায় 2 বসাইলে 2 দুগুণে 4, y এর জায়গায় যদি 1 বসাই 1, -36, 5 থেকে 36 গেলে -31। দেখো 0 থেকে ছোট, এই মানটা 0 থেকে ছোট, 0 থেকে ছোট হইলে কি ভিতরে, তাহলে এই বিন্দুটা এই বৃত্তের ভিতরে আছে। কে কে বুঝছো বলো তো? এই টাইপটা ভাইয়া খুবই ইজি, এটা নিয়ে এত প্যারা খাওয়ার কিচ্ছু নাই। এটা একটা এমসিকিউ আসবে, এমসিকিউটা তুমি অবশ্যই পারবা। আমি আশা করি যে তুমি এই জিনিসটা অ্যাটলিস্ট পারবা। মনে রাখা যে ইকুয়াল টু 0 হইলে উপরস্থ, 0 থেকে বড় হইলে বাইরে, 0 থেকে ছোট হইলে ভিতরে, শেষ। এবার এই এমসিকিউটা দেখো, বলো কোন শর্ত সাপেক্ষে এই বিন্দুটি এই বৃত্তের ভিতরে অবস্থান করবে? বলো। দেখো তোমাকে বলছে এই বিন্দুটা এই বৃত্তের ভিতরে অবস্থান করলে নিচের কোন শর্তটি সঠিক? দেখো এখানে কিন্তু সি এর মান দেওয়া নাই, সি এর শর্তটা বাইর করতে বলছে। তো বলো কি করব? লেফট হ্যান্ড সাইডকে এই বিন্দু দিয়ে সিদ্ধ করব, আর ভিতরে অবস্থান করলে লেস দেন 0। দেখো ওয়েট, এক্স এর জায়গায় বসাবো -1, -1 কে স্কয়ার করলে অবশ্যই +1, প্লাস ওয়াই এর জায়গায় 2 কে স্কয়ার করলে 4, এক্স এর জায়গায় -1 বসাইলে মাইনাসে +2, ওয়াই এর জায়গায় 2 বসাইলে 2 দুগুণে 4 প্লাস সি। যেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে আমরা এক্স এর জায়গায় বিন্দুটার ভুজ বসাইছি, ওয়াই এর জায়গায় বিন্দুটার কোটে বসাইছি। এখন এই বিন্দুটা যদি বৃত্তের ভিতরে থাকে তাহলে লেস দেন 0, 4 4 8 আর 1 9 আর 2 11, ওই পাশে গেলে -11, শেষ। সি লেস দেন -11। বুঝছো যে এই ম্যাথটা আসলে বা এই টাইপটা এমসিকিউর জন্য কতটা সহজ? এখান থেকে আসলে জীবনেও তো কেউ ভুল করবে না, করবে? বলো এই টাইপটা পরীক্ষা আসলে কেউ ভুল করবে? এই টাইপটা পরীক্ষা আসলে কেউ ভুল করবে না, এটা একটা বোনাস মার্ক, এটা সবাই পারবে, তাই না ছোট্ট বন্ধুরা? ওকে ফাইন ফাইন ফাইন। এইবার দেখো এই যে একটা প্রশ্নটা তোলো। 4 একক বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের 4টি শীর্ষবিন্দু দিয়ে যে বৃত্ত আঁকা যায় তার ক্ষেত্রফল কত? আগে আমাকে বলো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? এইটা জানো না এমন কেউ আসো? পাই আর স্কয়ার। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কয়ার, এটা জানো না এমন কেউ আসো? এমন কেউ তো নাই। তার মানে বৃত্তের ক্ষেত্রফল বের করার জন্য শুধু ব্যাসার্ধ দরকার, আর কিছু দরকার? বলো। কোন বৃত্তের ক্ষেত্রফল বের করার জন্য শুধুমাত্র তার ব্যাসার্ধ লাগে, আর কিচ্ছু লাগে না। এখন আমাকে তোমরা প্রশ্নটা পড়ো এবং বলো কি বুঝছো। 4 একক বাহু বিশিষ্ট একটা বর্গের 4টা শীর্ষবিন্দু দিয়ে যে বৃত্ত আঁকা যায়, 4টা শীর্ষবিন্দু দিয়ে যে বৃত্ত আঁকা যায় সেটাকে বলে পরিবৃত্ত। মানে এই বর্গের পরিবৃত্তের ক্ষেত্রফল চাইছে, ব্যাসার্ধ দরকার। ধরো আমি তোমাকে একদম এঁকে দেখাই। ধরো এই যে একটা বর্গক্ষেত্র,
এই বর্গক্ষেত্রের সবগুলা বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত? 4। তো এই বর্গের 4টা বিন্দু দিয়ে মানে শীর্ষবিন্দু দিয়ে যে বৃত্ত আঁকা যায়, ধরো এই যে মোটামুটি ঠিক আছে, এই বৃত্তের ক্ষেত্রফল চাইছে। তাহলে এখন আমাকে বলো এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এইটা। এখন প্রশ্নটা পড়ছো আগে যে এই যে একটা বর্গক্ষেত্র, তার বাহুর দৈর্ঘ্য 4 একক, এই বর্গের পরিবৃত্তের ব্যাসার্ধ বাইর করতে হবে। ব্যাসার্ধ বাইর করতে পারলে আমার ক্ষেত্রফল চলে আসবে। এবার তোমরা আগে আমাকে বলো, এতটুকু জিনিস এটা বৃত্তের কি ব্যাস না? এই যে আমি রেখাটা আঁকাইছি, এই রেখাটা বৃত্তের কি ব্যাস, এই ব্যাস, তাই তো? এবং বর্গের হচ্ছে কর্ণ। তাহলে নির্ণয় বৃত্তের ব্যাস, নির্ণয় বৃত্তের ব্যাস সমান বর্গের কর্ণ। এতটুকু কে কে বুঝছো? নির্ণয় বৃত্তের ব্যাস সমান বর্গের কর্ণ। তাহলে বর্গের কর্ণ কি? √2 ইন্টু বাহু। বর্গের কর্ণ মানে √2 ইন্টু বাহু, তাহলে 4√2। √2 ইন্টু 4 মানে সুন্দর করে লিখি 4√2। এখন আমাকে বলো বর্গের ব্যাস যদি হয় 4√2 তাহলে ব্যাসার্ধ কত? বলো বলো ব্যাস যদি হয় 4√2 তাহলে ব্যাসার্ধ 2 দিয়ে ভাগ। ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, এটাকে 2 দিয়ে ভাগ করলে 2√2। বলো কে কে বুঝছো? শেষ, ম্যাথ শেষ। সুতরাং ক্ষেত্রফল পাই আর স্কয়ার, পাই ইন্টু 2√2 স্কয়ার। শেষ, যত আসবে তত, পাই ইন্টু 2√2 স্কয়ার, যত আসবে তত। বলো কে কে বুঝছো? as simple as that। এইবার আমাকে বলো, এগুলা পরীক্ষায় ম্যাক্সিমাম ক্ষেত্রে এমসিকিউতে আসে। এবার এটা মনে মনে কে কে পারবা? একটু চিন্তা করো তো, এটা মনে মনে কে কে পারবা? যে ভাইয়া চিন্তা করো, একটা বর্গের বাহু যদি হয় 4 একক, তাহলে কর্ণ হবে 4√2, সেটা হবে নির্ণেয় বৃত্তের ব্যাস, তাই না? তাহলে ব্যাস যদি হয় 4√2 তাহলে ব্যাসার্ধ অর্ধেক 2√2। তাহলে ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার, পাই ইন্টু 2√2 স্কয়ার করলে 4, 4 দুগুণে 8, 8 পাই। উত্তর কত? এটা তো লিখে দিয়ে দিই, এটাকে স্কয়ার করলে 4 দুগুণে 8, 8 পাই। ঠিক আছে, তাহলে এটা সবাই পারবা, এটা তোমরা সবাই পারবা, আশা করা যায়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এইবার তোমরা তো এখনো সপ্তম অধ্যায় ত্রিকোণমিতি পড়ো নাই, পড়ছো? বলো তো তোমরা কি সপ্তম অধ্যায় ত্রিকোণমিতি পড়ছো? সপ্তম অধ্যায় ত্রিকোণমিতি এখনো পড়ো নাই। তো ত্রিকোণমিতি অধ্যায়ের কয়েকটা সূত্র বৃত্ত অধ্যায়ও কাজে লাগে, যদিও এই টাইপগুলো বোর্ড পরীক্ষায় খুব বেশি আসে না, অ্যাডমিশন টেস্টে আসে। তো একটা জিনিস খালি জানা রাখো, সেটা হচ্ছে ধরো এই ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য, ধরো এটা দৈর্ঘ্য ধরো এ, এইটা বি, এটা সি, এবং ধরো এই কোণটা হচ্ছে এ কোণ, এইটা বি কোণ, এইটা সি কোণ। তো ত্রিকোণমিতিতে তোমরা একটা সূত্র পাবা, সেটা হচ্ছে ধরো বৃত্তটাও এঁকে দিই। ধরো এই ত্রিভুজের একটা পরিবৃত্ত হচ্ছে এইটা, মানে 3টা শীর্ষবিন্দু দিয়ে যায়, মিলছে? হ্যাঁ, মোটামুটি দেখতে চোখের দেখায় মোটামুটি মিললেই হইলো। ধরো এই যে পরিবৃত্ত, ওকে। সূত্রটা হচ্ছে ধরো যে কোনো একটা বাহু মানে ত্রিভুজের যে কোনো একটা বাহু, দেখো এটা লিখে রাখো খালি, যে কোনো একটা বাহু, ধরো এ বাহু ডিভাইডেড বাই এই বাহুর বিপরীত কোণের সাইন, এ বাই সাইন এ, ইকুয়াল টু এই পরিবৃত্তের ব্যাসের সমান, এই পরিবৃত্তের ব্যাস, পরিবৃত্তের ব্যাস। এটা লিখে রাখো জাস্ট। এটা এরকম হইতে পারে যে এ বাই সাইন এ, অথবা বি বাই সাইন বি, অথবা সি বাই সাইন বি, মানে সি বাই সাইন সি। মানে মেইন কথা হচ্ছে যে কোনো একটা বাহু ডিভাইডেড বাই তার বিপরীত কোণের সাইনের অনুপাত। দেখো ধরো এ ডিভাইড বাই সাইন এ, অথবা বি ডিভাইডেড বাই সাইন বি, অথবা সি ডিভাইড বাই সাইন সি। মানে আমরা ছোট হাতের লেটার দিয়ে বাহু বোঝাই, আর ক্যাপিটাল লেটার দিয়ে শীর্ষবিন্দু বা কোণ বোঝাই, পরিবৃত্তের ব্যাস। আচ্ছা আমাকে বলো, এই ত্রিভুজের ধরো পরিবৃত্তের ব্যাসার্ধ, ধরো এই ব্যাসার্ধ ধরলাম আর, ধরো ক্যাপিটাল আর বা স্মল আর, এটা ত্রিকোণমিতি অধ্যায় দেখবা এটাকে ক্যাপিটাল আর দিয়ে লেখা হয়। তাহলে বলো তো পরিবৃত্তের ব্যাস কত হবে ছোট্ট বন্ধুরা? 2r। এটা ত্রিকোণমিতি অধ্যায়ে তোমরা সূত্রটা শিখবা। আপাতত খালি একটু মনে রাখতে পারবা কিনা একটু বলো।
আর কিছু জানা লাগবে না, খালি এতটুকু জেনে রাখো যে একটা ত্রিভুজের যে কোনো একটা বাহু এবং তার বিপরীত কোণের সাইন, যে কোনো বাহু এবং তার বিপরীত কোণের সাইন, এই দুটার অনুপাত বলো কার সমান? পরিবৃত্তের ব্যাসের সমান। কার সমান? ব্যাস, কিন্তু ভুল করা যাবে না, এটা কিন্তু ব্যাসার্ধের সমান না, ব্যাসের সমান। এ বাই সাইন এ অথবা বি বাই সাইন বি অথবা সি বাই সাইন সি, যেটা খুশি লেখো। এই জিনিসটা খালি জেনে রাখলেই হয়ে যাবে। আশা করি এখন তোমার জাস্ট এখন একটু মনে রাখো, আর কিছু লাগবে না। এবার প্রশ্নটা তোলো, ঠিক আছে? হ্যাঁ, এটার প্রুফ লাগবে না, মুয়াজাল মুহিত, এই প্রুফ লাগবে না এখন। এটা ত্রিকোণমিতি অধ্যায়ে প্রুফ আছে, ত্রিকোণমিতি অধ্যায়ের 7.7-এ। আপাতত খালি এই সূত্রটা জেনে রাখো। দেখো, এই যে একটা বৃত্ত, এই বৃত্তের অন্তর্লিখিত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো, অন্তর্লিখিত ত্রিভুজ মানে কি? দেখো, পরিবৃত্ত যে কথা, তার মধ্যে অন্তর্লিখিত ত্রিভুজ একই কথা। দেখো, একটা বৃত্ত এঁকে তার মধ্যে তুমি যদি একটা ত্রিভুজ আঁকো, সেটাকে বলে অন্তর্লিখিত ত্রিভুজ। তোমার এটা তো পরিবৃত্তই হইলো আসলে, তাই না? ওয়েট, ধরো এই যে একটা ত্রিভুজ এ বি সি, এই যে একটা বৃত্ত, তার অন্তর্লিখিত সমবাহু ত্রিভুজ হচ্ছে এইটা। ভাই, অন্তর্লিখিত ত্রিভুজ যে কথা যদি উল্টা করে বলে যে এই ত্রিভুজের পরিবৃত্ত, একই কথা, তিনটা শীর্ষবিন্দু দিয়ে যায়, পরিবৃত্তই। আচ্ছা, তোমরা একটা জিনিস কি জানো? আগে বলো, সমবাহু ত্রিভুজের সবগুলা বাহু মানে সমান, এবং ধরো সবগুলা বাহু এ, ধরো এ এ এ, এবং সবগুলা কোণের মানও সমান। বলো তো, সমবাহু ত্রিভুজের সবগুলা কোণের মান কত? বলো। এটা মনে মনে এগুলা চিন্তা করতে হবে না, এগুলো তো তোমরা জানো। সবগুলা কোণের মান কিন্তু 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজে সবগুলা কোণের মান 60 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, ওয়েট, এখন প্রশ্নটা পড়ি কি বলছে। এই বৃত্তের অন্তর্লিখিত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, তোমরা কি এই জিনিসটা জানো যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? জানো কে কি? শুনে, এগুলা কিন্তু 9-10-এ পড়ে আসা জিনিস, আমি একটু রিমাইন্ডার দিচ্ছি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 স্কয়ার। এগুলো সবই মনে মনে, এগুলো তুমি যদি জানো আগে কিচ্ছু লিখতে হবে না, ডিরেক্ট মান বসে দিলেই হবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √3/4 স্কয়ার। তার মানে শুধু এ এর মান বের করতে পারলেই কাজ শেষ। বলো, এখানে এ এর মান বের করতে পারলেই কাজ শেষ, তাই না? তাহলে এ এর মান কেমন বের করবো? দেখো, যে কোনো একটা বাহু, যে কোনো একটা বাহু ধরো এ, ডিভাইড বাই বিপরীত কোণের সাইন। ধরো প্রত্যেকটা কোণই তো 60 ডিগ্রি, মান কত? 2r। 2r মানে কি? এই বৃত্তের ব্যাস। তাহলে বলো, এই বৃত্তের ব্যাসার্ধ কত? এতে বলো আগে, বলো এই বৃত্তের। শোনো সমিত, তুমি ব্যাসার্ধকে ক্যাপিটাল আর ধরো, ছোট আর ধরো, তোমার ইচ্ছা। বলো ব্যাসার্ধ কত? √g², 2k² করলে 4, f² f হচ্ছে 3, স্কয়ার করলে 9, মাইনাসে মাইনাসে +3, 12 4 16 4। তাহলে এখানে কত? 4 2 8, বসাও। এ ডিভাইড বাই sin 60, sin 60 মান হচ্ছে √3/2, sin 60 মান √3/2, 2r, 2 মানে 4 2 8। এই বুঝছো কে? দেখো, সূত্রটা কি ছিল? পরিবৃত্তের ব্যাসের সমান একটা বাহু ডিভাইড বাই বিপরীত কোণের সাইন। এখানে তো সবগুলা কোণের মান 60 ডিগ্রি, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 4 একক। তাহলে ব্যাস, আর 4 2 8, তাহলে কত খেয়াল করে দেখো, এ সমান এটা দিয়ে গুণ করে দাও, গুণ করে দিলে 2 দেওয়া 4√3, এ সমান 4√3। তাহলে এবার এখানে বসায় দাও, শেষ। এখানে এর মান বসায় বলো উত্তর কত আসে, শেষ। কত লিখেছি এখানে, জাস্ট এখানে এর মান বসায় দাও। সবাই কি বুঝছো একটু বলো? এর মান এই আর গুণন করে দিলে 4√3, তাহলে এর মান এখানে বসাইলেই কাজ, একটু বলো ভাইয়া। একটা বৃত্তের অন্তর্লিখিত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য শুধুমাত্র তার বাহুর দৈর্ঘ্য বের করতে পারলেই কাজ শেষ। তো আমি ধরে নিলাম সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ছোট হাতের এ, তাই না? তাহলে ছোট হাতের এ যদি হয়, তাহলে ক্ষেত্রফল √3/4 স্কয়ার। তাহলে এর মান কেমন বের করবো? বাহু ডিভাইড বাই বিপরীত কোণের সাইন, এ বাহু ডিভাইড বাই তার বিপরীত কোণের সাইন। এর মান কত? এই পরিবৃত্তের মানে এই যে এই বৃত্তটা, এই বৃত্তটার ব্যাসের সমান। তাহলে এই বৃত্তের সমীকরণ দেওয়া আছে, এখান থেকে আমি ব্যাসার্ধ বের করে নিলাম, ব্যাস হবে তার দ্বিগুণ। আশা করি বুঝতে পেরেছো। একদম সিম্পল সিম্পল ব্যাপার, একদম সিম্পল সিম্পল ব্যাপার, ঠিক আছে? এইবার আসো বৃত্তের পোলার সমীকরণ।
এবার আমাকে তোমরা বলো, যারা সরল রেখা অধ্যায় পড়ছো, তোমাদের কি মনে আছে যে একটা বিন্দুর স্থানাঙ্ক, ধরো কার্তেশীয়তে এক্স কমা ওয়াই, কার্তেশীয়তে ছিল এক্স কমা ওয়াই, আর পোলারে ছিল আর কমা থিটা, এবং এদের মধ্যে সম্পর্ক ছিল এক্স ইকুয়াল টু আর কস থিটা। এগুলো সরলরেখা অধ্যায়ে পড়ছো। ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর স্কোয়ার, বা আর ইকুয়াল টু ধরো আর স্কোয়ারই করে দিই, আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই তিনটা জানলেই হয়ে যাবে। বলো এই সম্পর্কগুলো সবাই জানো কিনা, যে একটা বিন্দু কার্তেশীয় স্থানাঙ্কে ধরো এক্স কমা ওয়াই, আর পোলার স্থানাঙ্কে আর কমা থিটা, এদের মধ্যে সম্পর্ক হচ্ছে এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, ওকে। তো বৃত্তের পোলার সমীকরণটা দেখতে কেমন হবে? ধরো একদম সাধারণ সমীকরণটা দেখাই। ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি সমান 0। তো দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কি? দেখো আর স্কোয়ার। দেখো পোলার সমীকরণে চলক হিসেবে থাকবে আর এবং থিটা। দেখো ভাইয়া এটা কিন্তু কার্তেশীয় সমীকরণ, কার্তেশীয় সমীকরণে চলক হিসেবে থাকে এক্স এবং ওয়াই। এই যে সঞ্চার পথের উপরস্থ যে কোনো একটা বিন্দু এক্স কমা ওয়াই, আর পোলার স্থানাঙ্কে সঞ্চার পথের উপরস্থ যে কোনো একটা বিন্দুকে ধরতে হয় আর কমা থিটা। তো এখানে চলক হিসেবে আনতে হবে আর এবং থিটা। তো দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওই দেখো ভ্যালু কত, আর স্কোয়ার প্লাস 2g, এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে আর কস থিটা, আর কস থিটা প্লাস 2f, ওয়াই এর মান কত? ওয়াই এর মান আর সাইন থিটা, আর সাইন থিটা প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে সমীকরণটা একটা সুন্দর বানাই, আর স্কোয়ার প্লাস এখান থেকে 2 কমন, 2 কমন, সরি আরও কমন, 2 কমন আর কমন, 2 আর কমন, এখানে থাকবে জি কস থিটা, এখানে থাকবে এফ সাইন থিটা প্লাস সি সমান 0। এই বুঝতে পারছো? কেউ ভয় পায় না সমীকরণটা দেখে, এটা মুখস্থ রাখা লাগবে না আপাতত, এটা মুখস্থ না রাখলেও চলবে। একটু দেখো যে পোলার ফরম্যাটের সমীকরণটা এরকম হয়, জাস্ট এটুকু দেখো, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তুমি খালি দেখো যে পোলার আকৃতিতে বৃত্তের যে আদর্শ সমীকরণটা সেটা দেখতে এরকম হয়। তোমার তো এটা মুখস্থ রাখা লাগতেছে না, কারণ কি তুমি তো এই জিনিসটা জানোই যে এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা এবং আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এই জিনিসটা জানলে এখান থেকে এখানে যাওয়া তো খুবই ইজি ব্যাপার। একটু তাকায় থাকো সমীকরণটা দিকে, তাকায় থাকো, তোমার মুখস্থ না রাখলেও চলবে। তুমি যদি এখানে মুখস্থ নাও রাখো কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, তবে মুখস্থ রাখলে একটু জিনিসটা ইজি, মুখস্থ রাখলে জিনিসটা কি একটু সহজ হইলো আর কি, এই কথা, এই হচ্ছে ঘটনা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। ভাই বলছেন, বলছে ভাই থিটা কোথায়? এই যে থিটা, এই যে এই যে থিটা, এই যে থিটা, থিটা দেখতে পাচ্ছ না? চোখে কি অন্ধ হয়ে গেছে নাকি? আচ্ছা এইবার আরেকটা সুন্দর জিনিস, ধরো কার্তেশীয় স্থানাঙ্কে, আচ্ছা ওয়েট, এই হ্যাঁ এই যে যের জন্য দেখাবো, এটা হচ্ছে বৃত্তের আদর্শ সমীকরণ। আরেকটা সমীকরণ ছিল মনে আছে, কেন্দ্র ব্যাসার্ধ, কার কার মনে আছে? এটা হচ্ছে বৃত্তের আদর্শ সমীকরণটা আমরা কনভার্ট করলাম। আর একটা সমীকরণ ছিল কেন্দ্র ব্যাসার্ধ, মনে আছে? ওই রকম একটা ফরম্যাট কেমনে আসে চলো দেখাই। ধরো ওইটা আগে দেখো, ধরো একটা রেখার দুইটা প্রান্ত বিন্দু, ধরো x1 y1, মানে কার্তেশীয়তে দেখাই আগে, আর একটা হচ্ছে x2 y2। তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, ধরো একটা পি একটা কিউ, এদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র কি? পি কিউ সমান রুট ওভার অফ x1 মাইনাস x2 হোল স্কোয়ার, মানে ভুজদ্বয়ের বিয়োগফল হোল স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের বিয়োগফল y1 মাইনাস y2 হোল স্কোয়ার। এই সূত্রটা আমরা সবাই জানি। এইবার বলো যদি এই বিন্দুগুলা কার্তেশীয় না হয়ে পোলারে থাকে তখন কি হবে? এটাও তো জানা উচিত। ধরো এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে r1, θ1, এবং এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে r2, θ2। তখন কি সূত্রটা মনে আছে তোমাদের? বলো। তখন PQ হলুদ কালার দিয়ে লিখি, তখন PQ এর সূত্রটা কি হবে? কার কার মনে আছে? পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় মনে আছে সূত্রটা হচ্ছে এইরকম, দেখো লিখে দিই, r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার মাইনাস 2 r1 r2 মাইনাস
টু R1 R2 cos θ1 মাইনাস θ2 cos θ1 মাইনাস θ2। বলো এই সম্পর্কটা মানে এই সূত্রটা কে কে জানো? যারা সরলরেখা অধ্যায় পড়ে আসছো তোমরা সবাই জানো। বলো PQ সমান √R1 স্কয়ার প্লাস R2 স্কয়ার মাইনাস 2R1 × R2 cos θ1 মাইনাস θ2। শোনো cos এর মধ্যে যে কোনো একটা থেকে আরেকটাকে বিয়োগ করলেই হয়। θ1 থেকে θ2 বিয়োগ করো অথবা θ2 থেকে θ1 একই কথা, কারণ cos এর মধ্যে a মাইনাস b যে কথা b মাইনাস a একই কথা। আচ্ছা তোমরা কি এই সূত্রটা জানো? 9 10 এ পড়ছো যে cos of মাইনাস থিটা যে কথা cos of প্লাস থিটা একই কথা, এটা কে কে জানো? বলো cos of মাইনাস থিটা যে কথা cos of প্লাস থিটা একই কথা। তো cos এর মধ্যে θ1 মাইনাস θ2 যে কথা θ2 মাইনাস θ1 একই কথা। তো বিয়োগ করার সময় নরমালি আমরা কি করি? বড় থেকে ছোট বিয়োগ করি, তাহলে নেগেটিভ আসে না। আর cos এর মধ্যে নেগেটিভ আসলেও তো সেটা পজিটিভ হয়ে যায়। ঠিক আছে, তাই এই সূত্রটা আমি আরেকবার লিখে রাখছি, একটু দেখো এটা মনে থাকবে কিনা একটু দেখো। দুইটা বিন্দুর পোলার স্থানাঙ্ক, ধরো একটা R1 θ1 ধরো এটা P, আর এটা R2 θ2 ধরো এটা Q, ধরো এটা P বিন্দু এটা Q বিন্দু, তাহলে মধ্যবর্তী দূরত্ব √R1 স্কয়ার প্লাস R2 স্কয়ার মাইনাস 2R1 R2 cos θ1 মাইনাস θ2। ঠিক আছে, মনে থাকবে ঠিক আছে। এইবার দেখো এই যে একটা বৃত্ত, ধরো কেন্দ্র দেওয়া আছে ব্যাসার্ধ দেওয়া আছে। ওয়েট, ধরো এই বৃত্তের কেন্দ্র হচ্ছে R1, θ1। দেখো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা ধরতাম ধরো যে x1 y1 বা আলফা বিটা। এইবার পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় ধরো কেন্দ্র দেওয়া আছে R1, θ1 এবং ব্যাসার্ধ দেওয়া আছে a। দেখো কেন্দ্র দেওয়া আছে এবং ব্যাসার্ধ দেওয়া আছে a, এবং ধরলাম বৃত্তের পরিধির উপর অবস্থিত যে কোনো একটা বিন্দু r, θ। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা পরিধির উপরস্থ যে কোনো একটা বিন্দু ধরতাম x, y। পোলার স্থানাঙ্কে সেটা ধরতে হবে r, θ। তাহলে আমাকে বলো, ধরলাম এটা o বিন্দু এটা p বিন্দু, আমি কি বলতে পারি OP সমান a? বলো OP সমান a বলতে পারি? OP সমান a বলতে পারি? OP সমান বৃত্তের ব্যাসার্ধ বলতে পারি। তাহলে OP হচ্ছে O এবং P এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। কেমন বের করবো? √R স্কয়ার, ধরো একটা হচ্ছে R প্লাস আরেকটা হচ্ছে R1, তো একটা হচ্ছে R একটা হচ্ছে R1। ধরো চলকটাকে আগে লিখলাম, এটা তো চলক বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু r, θ। তাহলে R স্কয়ার প্লাস R1 স্কয়ার, এখানে এইটাকে ধরো মনে মনে R1 এটাকে R2, মানে একটা R একটাকে R1 আর কি। তাহলে R প্লাস R1 স্কয়ার প্লাস মাইনাস 2R × R1 cos θ মাইনাস θ1। শোনো তুমি যদি θ1 মাইনাস θ লেখো কোনো অসুবিধা নাই, তো নর্মালি আমরা চলকটাকে আগে লিখি ইকুয়াল টু কত a। এখন বলো এই সমীকরণটা এই √ওভার সহ দেখতে ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? তুমিই বলো। এই সমীকরণটা √ওভার সহ দেখতে খারাপ লাগতেছে না? তো এই সমীকরণটাকে √ওভার সরায় দিব, উভয় পক্ষকে বর্গ করে দিব। এই বুঝছো? তুমি যদি চাও যে এই সমীকরণটা তুমি মুখস্থ করবে না, অসুবিধা নাই। দেখো ভাইয়ারা, কারো যদি এই সমীকরণগুলো মনে রাখতে অসুবিধা হয় মুখস্থ করার দরকার নাই। পরীক্ষায় যদি আসে জাস্ট এই সূত্রটা মুখস্থ রাখলে হবে না, একটু বলো। দেখো ভাই এই এত কিছু মুখস্থ রাখতে চাইলে কিছুই মনে থাকবে না। যদি মুখস্থ রাখতে পারো তাহলে বেটার, যদি না পারো জাস্ট এই সূত্রটা যদি মনে থাকে তাহলে এটা অটোমেটিক বের করা পসিবল না? ধরো কেন্দ্র দেওয়া আছে R1, θ1 আর পরিধির উপরস্থ যে কোনো একটা বিন্দু, মানে সঞ্চার পথের উপরস্থ যে কোনো একটা বিন্দু ধরো r, θ বসে দিলেই কাজ শেষ। ঠিক আছে, হ্যাঁ ওকে ফাইন। একটু কে বুঝছো বলো? একটু কয়জন বুঝতে পারছো? এইবার একটা ম্যাথ দিব। আচ্ছা একটু এটা একটু মুখস্থ করে ট্রাই করো, তাহলে একটু সময় বাঁচবে, MCQতে আসে। একটু দেখো তো, দেখো তো এটা মুখস্থ করা যায় কিনা, আমি লিখে দিই দাঁড়াও। দেখো এটা কেন্দ্র হচ্ছে, দেখো মুখস্থ রাখতে পারলে একটু সময় বাঁচবে, MCQতে আসে এগুলা। R1, θ1 ব্যাসার্ধ হচ্ছে a, আর r, θ r এবং θ এটা হচ্ছে চলক, মানে x এবং y। শোনো কার্তেশীয় সমীকরণে যেরকম x এবং y থাকে, পোলার সমীকরণে সেরকম r এবং θ থাকবে। যে এই চলকটা r এবং θ থাকবে, তোমাকে কেন্দ্র দিয়ে দিবে ব্যাসার্ধ দিয়ে দিবে, বলবে সমীকরণটা লিখো। একটু দেখো তো মুখস্থ করা যায় কিনা ছোট্ট বন্ধুরা, MCQতে আসলে একটু সময় বাঁচবে। দেখো মুখস্থ করতে R স্কয়ার প্লাস R1 স্কয়ার মাইনাস 2R × R1 cos, মানে এটা আসলে ওই সূত্রটাই না? এই বলো, এটা তো এই সূত্রটাই যেখানে দুইটা বিন্দু দেওয়া আছে আর এখানে দেওয়া থাকবে একটা বিন্দু,
আর একটা বিন্দু হচ্ছে এটা চলক, এটা মুখস্থ রাখতে হবে যে এটা থাকবে পরীক্ষায়, আর এবং থিটা। একটু বলো কে কে রাখতে পারবা, বলো, এই বলো, একটু তাকায় থাকো 10 সেকেন্ড, তাকা থেকে বলো তো এটা একটু মুখস্থ রাখা যায় কিনা, এই বলো, রাখতে পারা তো উচিত, এইটা মুখস্থ রাখতে পারা তো উচিত। একটু দেখো, কঠিন না কিন্তু ভাইয়া, কেউ যদি কঠিন ভাবে, কঠিন ভাবিও না, কঠিন ভাবিও না, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। এইবার দেখো এই যে প্রশ্নটা, দেখো এগুলো আসবে পরীক্ষায় কতে, সৃজনশীলের কতে অথবা এমসিকিউতে। একটা বৃত্তের কেন্দ্র দেওয়া, ব্যাসার্ধ দেওয়া, দেখো ডিরেক্ট মাত্র বললাম না, তোমার কাছে চাইছে দেখো পোলার সমীকরণ চাইছে, কিন্তু দেখো পোলার সমীকরণ। তো দেখো কেন্দ্র দেওয়া ব্যাসার্ধ দেওয়া, যখন তুমি দেখবা ভাই কেন্দ্রও দিয়ে দিছে ব্যাসার্ধও দিয়ে দিছে, ডিরেক্ট এই সমীকরণ বসাই দাও। দেখো তুমি মনে মনে চিন্তা করো, ওয়েট, মনে মনে ধরো কেন্দ্রটা হচ্ছে r1, θ1, ব্যাসার্ধ তো এ, আর বৃত্তের পরিধির উপর অবস্থিত যে কোনো একটা বিন্দু, মানে চলক ধরো p r, θ, তাহলে সমীকরণ কি হবে? r স্কয়ার প্লাস r1 স্কয়ার, r1 এর মান হচ্ছে 6, 6 কে স্কয়ার করলে 36 মাইনাস 2 ইন্টু r ইন্টু r1, r1 এর মান হচ্ছে 6, তাহলে 6r, 6 দুগুণে 12, 6 দুগুণে 12r cos থিটা মাইনাস θ1, থিটা মাইনাস π/4 সমান s স্কয়ার, যেহেতু বর্গ করে দিয়েছিলাম স্কয়ার হবে। তাহলে ব্যাসার্ধ কত? 5, 5 স্কয়ার মানে 25, শেষ, এক লাইনের উত্তর। এগুলো যদি সৃজনশীলের কতে আসে তাহলে একটু বাংলা ভাষা লিখবা, বাংলা ভাষা লিখবা যে দেওয়া আছে কেন্দ্র 6, π/4, ব্যাসার্ধ 5, ধরি বৃত্তের উপর অবস্থিত যে কোনো একটি বিন্দু r, θ, সুতরাং নির্ণয় বৃত্তের সমীকরণ। একটু বড় করবা, বলো কে কে বুঝছো, এই বলো ভাইয়া, এই পর্যন্ত লিখে রাখলেই ফুল মার্কস পাওয়া যাবে, একটু বলো এই পর্যন্ত কয়জন বুঝছো, একটু বলো, এই পর্যন্ত লিখে রাখলেই ফুল মার্কস দিয়ে দিবে, আমাকে একটু বলো তোমরা সবাই বুঝতে পারছো কিনা। এখন কথা হচ্ছে এখান থেকে এমসিকিউতে সবচেয়ে বেশি আসে কি জানো? সবচেয়ে বেশি আসে এইটা, কেন্দ্র ব্যাসার্ধ বের করা। তোমাদের মনে আছে একদম প্রথম ক্লাসে শিখাইছিলাম যে কার্তেশীয় সমীকরণে, একটা বৃত্তের কার্তেশীয় সমীকরণে সবচেয়ে বেশি আসতো কি জিনিস তোমাদের মনে আছে? কেন্দ্র ব্যাসার্ধ বের করা যে আসতো, দাঁড়াও এখান থেকে দেখাই, ওয়েট, কি আসতো মনে আছে? কি আসতো বলো ভাইয়া? সাইন হবে না? সাইন হবে কোথায়? সাইন না না, এটা সাইন কেন হবে? এটা তো সূত্রই কজ, এই সূত্র শিখো না, এটা এই সরলরেখা ক্লাসে পড়ো নাই? শোনো এই সূত্রগুলোর প্রমাণ শেখার দরকার নাই ভাই, এগুলো প্রমাণ জীবনে কোনোদিন কাজে লাগবে না। জাস্ট এই সূত্রটা, এটা সরলরেখা অধ্যায়ে দূরত্বের সূত্র, এটা কজ দিয়ে আসবে, সাইন দিয়ে আসবে না, এইটা কজ দিয়ে। আচ্ছা এবার ওয়েট, শোনো পোলার স্থানাঙ্কে যখন কেন্দ্র ব্যাসার্ধ বের করতে বলবে, তোমার কি মনে আছে? একটু শোনো, ওয়েট একটু শোনো, এটা কেন্দ্র কি ছিল মনে করে দেখো, -g - f, আর ব্যাসার্ধ কি ছিল? ব্যাসার্ধ ছিল √g² + f² - c। এইবার দেখো এখানে জি ছিল, একটু মনে করে দেখো তো, জি ছিল কি? x এর সহগকে 2 দিয়ে ভাগ, আর এখানে জি মানে কি? x এর জায়গায় কি থাকবে? r cos θ, ভালো মতো বুঝছো? এই জিনিসগুলো যদি মুখস্থ থাকে একটু ভালো মতো বুঝো, আমি ধরে নিচ্ছি তোমরা সরল লেখায় এই জিনিসগুলো পড়ে আসছো, না পড়ে থাকলে এখন মুখস্থ করো, x = r cos θ, y = r sin θ, r² = x² + y²। তাহলে বলো এই পোলার সমীকরণ থেকে জি মানে কি? r cos θ এর সহগকে 2 দিয়ে ভাগ। দেখো কার্তেশীয় সমীকরণে যেটা x, পোলার সেটা r cos θ, তাহলে কার্তেশীয়তে আমরা জি এর মান বের করি x এর সহগকে 2 দিয়ে ভাগ, আর পোলারে কেমন বের করব? r cos θ এর সহগকে 2 দিয়ে ভাগ। কে কে বুঝছো বলো? f এর মান কেমন বের করব? y মানে হচ্ছে r sin θ, r sin θ এর সহগকে 2 দিয়ে ভাগ, আর c তো c ই থাকবে, c তে তো কোনো চেঞ্জ নাই। এই মনে থাকবে কার কার বলো? এটা এমসিকিউ দেখাই, একটা এমসিকিউ দেখাই। এই আমার কথা কয়জন বুঝছো? আমার কথা মনে হয় বুঝো নাই। হ্যাঁ আমি আবার দেখাইতেছি, দেখো পরীক্ষা আসবে কিন্তু দেখো, জি মানে হচ্ছে r cos θ এর সহগকে 2 দিয়ে ভাগ, r cos θ, তুমি মনে মনে চিন্তা করো, r cos θ মানেই তো x, r sin θ মানেই তো y, এই মনে থাকবে? একটু দেখো ওয়েট, এই দেখো পরীক্ষা এগুলো আসবে। কেন্দ্র ব্যাসার্ধ চাইছে, কেন্দ্র ব্যাসার্ধ, ওয়েট আগে কেন্দ্র, ওয়েট আমাকে এখানে বলো কেন্দ্রের
ভুজ এবং কোটি কেমন করবো একটু একটু মনে মনে দেখো, ওয়েট। কেন্দ্রের ভুজ -2 দিয়ে ভাগ, -2 দিয়ে ভাগ কোটি, দেখো -2 দিয়ে ভাগ করবো কাকে, দেখো এক্স এর সহগ, ওয়েট। এই এক্স মানে কি ছিল, আর cos থিটা, মনে আছে? এই দেখো আর cos থিটা, আর cos থিটার সহগ হচ্ছে -4। এই কে কে বুঝতেছো একটু বলো ছোট্ট বন্ধুরা, ইজি জিনিস রে ভাই। -4 এমসিকিউতে এগুলাই আসে। এবং এখানে এফ মানে হচ্ছে ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ, ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ, মানে কি আর সাইন থিটা। দেখো এই যে আর, এই যে সাইন থিটা, এই যে আর, এই যে সাইন থিটা, সহগ কত? এখানে -4, এখানে √3, তাহলে -4 √3। কয়জন বুঝছো এটা বলো? তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক হবে -2, এখানে -2 √3। বলো এটা কয়জন বুঝছো? এটা কয়জন বুঝছো একটু দেখো ভাইয়ারা। এই যে এখানে কেন্দ্রের স্থানাঙ্ক -g -f, এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ, ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ, তাহলে পোলার স্থানাঙ্কে সেটা কি হবে? আর cos থিটার সহগকে -2 দিয়ে ভাগ করলে পাবো কেন্দ্রের ভুজ, আর sin থিটার সহগকে -2 দিয়ে ভাগ করলে পাবো কেন্দ্রের কোটি। বলো এই জিনিসটা কয়জন বুঝছো একটু দেখো। এই যে আর cos থিটার সহগ হচ্ছে -4, এটাকে -2 দিয়ে ভাগ করলে পাবো কেন্দ্রের ভুজ। আর sin থিটা, এই যে আর, এই যে sin থিটা, এর সহগ কত? এখানে +√3, এখানে -4, গুণ করলে প্লাস -4 √3, এটাকে -2 দিয়ে ভাগ, তাহলে এটা হচ্ছে -g -f মানে কেন্দ্রের ভুজ কোটি। তাহলে এইবার ব্যাসার্ধ কি হবে? ব্যাসার্ধ হবে √g², 2 কে স্কয়ার করলে 4, f স্কয়ার কে স্কয়ার করলে 4, 3 4 12, মাইনাস সি এর মান হচ্ছে কত? 7, তাহলে -7। 16 থেকে 7 গেলে 9, 9 কে বর্গমূল করলে 3 একক। বলো এটা কয়জন বুঝছো একটু বলো। পরীক্ষায় কিন্তু এটা বেশি আসবে, পরীক্ষায় বেশি আসবে। এই যে পোলার স্থানাঙ্ক দিয়ে বলবে কেন্দ্র ব্যাসার্ধ বের করো, বলো কে কে পারবা? পোলার স্থানাঙ্ক দিয়ে বলবে কেন্দ্র ব্যাসার্ধ বাহির করো, কেন্দ্র ব্যাসার্ধ বাইর করতে বলবে। ওকে ফাইন 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 ফাইন, আশা করি বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। এইবার আরো চমৎকার একটা প্রশ্ন, আরো চমৎকার একটা প্রশ্ন দেখো, এই যে এটা। আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, এটা আগে বাড়ির কাছে বলো, এটার উত্তর কেউ বলো, এইটা কে কে পারবা বলো, এখনই বলো, উত্তর বলো। কেন্দ্র ব্যাসার্ধ নিজেরা করে বলো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাইয়ারা। সাধারণ সমীকরণ যেটা তোমাকে পোলার আকৃতি দিয়ে দিবে, দিয়ে বলবে কেন্দ্র ব্যাসার্ধ দেখো, কেন্দ্র ব্যাসার্ধ, কেন্দ্র এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ, এক্স মানে হচ্ছে আর cos থিটা, আর cos এর সহগ -4, -4 কে -2 দিয়ে ভাগ করলে -2, ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ, ওয়াই মানে হচ্ছে আর sin থিটা, সহগ হচ্ছে +4, +4 কে -2 দিয়ে ভাগ করলে -2। কথা বুঝছো? আর ব্যাসার্ধ, ব্যাসার্ধ দেখো √g², 2 কে স্কয়ার করলে 4, প্লাস -2 কে স্কয়ার করলে 4, মাইনাস সি, সি আমার হচ্ছে -1, তাহলে মাইনাস হচ্ছে +1, তাহলে এটাও বর্গমূল করলে 3 একক। বুঝতে পেরেছো? গুড, ইজি, একদম ইজি। এইবার এইখানে অনেকে ভুল করবে। দেখো তোমরা স্যাররা কি চাইবে? স্যাররা তো চাইবে যে তোমরা যাতে ভুল করো, তাই না? স্যাররা চাইবেন যে তোমরা যাতে ভুল করো। এইবার এইটা অনেকে ভুল করবে, বলো তো এইটাতে কি হবে ঘটনা? আগে বলো, আমরা যে সমীকরণটা শিখছিলাম সবকিছু বাম পাশে ছিল না? বলো, আমরা যে সমীকরণটা শিখছিলাম সবকিছু বাম পাশে ছিল না? ছিল কি ছিল না? সবকিছু বাম পাশে ছিল, ডান পাশে 0 ছিল। দেখো সাধারণ সমীকরণটা, মানে এটা আগে সাধারণ সমীকরণের মতো বানাইতে হবে। এখন আবার কে কল দেয়? এটা আগে এই যে দেখো সাধারণ সমীকরণের মতো বানাইতে হবে, একটু খেয়াল করে দেখো, সাধারণ সমীকরণের মতো বানাইতে হবে। সবকিছু বাম পাশে, ডান পাশে 0, সবকিছু বাম পাশে, ডান পাশে 0। তো আগে দেখো সবকিছুকে বাম পাশে এনে ডান পাশে 0 বানাইতে হবে। দেখো ওয়েট, দেখো আর -6 cos থিটা -4 sin থিটা ইকুয়াল টু 0। আরেকটা কাজ করা উচিত না? সাধারণ সমীকরণে শুরুতে কি ছিল? r², মনে আছে? দেখো ভাইয়া সাধারণ সমীকরণটা আরেকবার একটু দেখো। সাধারণ সমীকরণটাতে শুরুতে ছিল r², এই যে r², এখানে ছিল r cos থিটা, এখানে r sin থিটা। তো এইবার এখানে একটা জিনিস মিসিং না বলো? দেখো এখানে দরকার হচ্ছে r², আছে r, একটা আর মিসিং, এখানেও একটা আর মিসিং, এখানে একটা আর মিসিং। বলো তো শুরুতে কি করে দিব? একটা আর দিয়ে উভয় পক্ষকে গুণ করে দিব না? তোমরা কি বুঝতেছো?
একটা আর দিয়ে, মানে আগে আমরা সাধারণ ফরম্যাটটা বানাই, একটা আর দিয়ে উভয় পক্ষকে গুণ। যদি এখানে এই কাজটা না করে মনে মনেই, মানে কেন্দ্র ব্যাসার্ধ মনে মনেই বের করে ফেলা যায়, তো আমি তোমাকে একদম রিয়েল ফরম্যাটটা করে দেখাই। তোমরা তো বুঝে গেছো ঘটনা কি। এইবার দেখো, এই যেটা হচ্ছে রিয়েল ফরম্যাট। এইবার বলছে কেন্দ্র ব্যাসার্ধ। দেখো কেন্দ্র কি হবে, এক্স এর সহগ মানে আর কস থিটার সহগ, আর কস থিটার সহগ -6, -6 কে -2 ভাগ করলে -1 হচ্ছে +3। ওয়াই এর সহগ মানে আর সাইন থিটার সহগ -4, -4 কে -2 ভাগ করলে +2। দেখো এটা কিন্তু তুমি মনে মনেই করে ফেলতে পারতা, এই আর স্কয়ার, আর দিয়ে উপপক্ষকে গুণ, এটা তোমার আসলে দেখানোর দরকার নেই, মনে মনে যে এখানে তুমি চিন্তা করো এখানে হবে আর স্কয়ার, এখানে আর, এখানে আর, তাহলে -6 কে -2 ভাগ করলে +3, -4 কে -2 ভাগ করলে +2। তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে √g², এটা কাছে করলে 9 + 4, আর সি কত, সি নাই, দেখো ধ্রুবক কিন্তু নাই, √13। বলো তোমরা কি বুঝতে পেরেছো? এটা কয়জন পারছো, কয়জন পারছো? এবার এইটা কি হবে বলো, এই বৃত্তটির কেন্দ্রের কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করো। এই দেখো আগে বলো, এটা বলো আগে কেন্দ্র কত, ওয়েট, মনে মনে করে ফেলা যায়, তাও তুমি একটু সুন্দর বানাও। দেখো এই লাইনটা মনে মনে তোমরা এগুলো কেউ লিখবা না, আগে সবকিছুকে বাম পাশে এনে 0, এটা তোমরা জানি। আদর্শ সমীকরণে আর স্কয়ার দরকার এবং এখানে একটা আর দরকার, আর দিয়ে গুণ, এই জিনিসটা মনে মনে দেখো, যে আমি এখন পর্যন্ত যতটুকু লিখছি এই লাইন পর্যন্ত, এই লাইন পর্যন্ত যতটুকু লিখছি এটা তুমি মনে মনে করবা, এটা তুমি করবা মনে মনে। এইবার বলো এটা কেন্দ্রের স্থানাঙ্ক কত, এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ, এক্স মানে হচ্ছে আর কস থিটা, আর কস থিটাকে -2 দিয়ে ভাগ, তার মানে আর কস থিটা সহগকে আর কি, -4 কে -2 দিয়ে ভাগ করলে +2, এবং ওয়াই তো নাই, ওয়াই মানে হচ্ছে আর সাইন থিটা, এখানে আর সাইন থিটা অনুপস্থিত মানে সহগ 0, 2,0। এবার বলো 2,0, হ্যাঁ ওই কার্তেশীয় স্থানাঙ্ক, এই তো হয়ে গেছে, কার্তেশীয় স্থানাঙ্ক হতে চাইছে, উত্তর 2,0। বলো কে কে বুঝছো? ছোট্ট বন্ধুরা এটা কয়জন বুঝতে পেরেছো আমাকে লেট মি নো, এটা কয়জন বুঝতে পেরেছো আমাকে জানাও। ঠিক আছে, গুড, ওকে ফাইন। এইবার দেখো এটার উত্তর কি হবে বলো, কথা বলো। এই বৃত্তটিকে পোলার সমীকরণে প্রকাশ করো ভাই, x² + y², এলে এমসিকিউতে আসে x² + y² মানে r², আর x মানে হচ্ছে r cos θ, শেষ, = 0, শেষ। বুঝতে পারছো, x² + y² মানে হচ্ছে r², x মানে হচ্ছে r cos θ। এমসিকিউতে আসলে অপশনটা এইভাবেও থাকতে পারে, অথবা একটা r দিয়ে ভাগ করেও থাকতে পারে, মানে অপশনটা এরকম থাকতে পারে যে একটা r দিয়ে ভাগ, r - 3 cos θ, বুঝছো? এমসিকিউতে আসলে যে যখন যেইটা অপশনে থাকবে তখন ওইটা দেখাবা, ঠিক আছে, ওকে ফাইন। এবারে যে এই ম্যাথটা সিরিয়াল আরো আগে থাকার কথা, এটা আমি করে দিব না, এটা আমি করে দিব না, এটা আমি হাউস ওয়াইফ দিব। যেমন এই যে ম্যাথটা দেখো, ওয়েট, এই যে ম্যাথটা দেখো, ধরো একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, তোমাকে বলেছে বৃত্তটির পোলার সমীকরণ বের করো, পারবা কিনা দেখো, কেন্দ্র দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, বৃত্তের সমীকরণ, কে কে পারবা? এটা হাউস ওয়াইফ। তবে আমি একটা জিনিস বলে দেই, এই ম্যাথটাতে অ্যানসারটা যেই ফরম্যাটে আছে সেখানে দেখো এই যে cos a - b, ধরো এই যে এই সূত্রটা বসানো আছে, তোমরা যখন ত্রিকোণমিতি পড়ো নাই, ওই পড়াই ফেলবো বৃত্ত শেষ করে, অসুবিধা নাই। এখানে একটা সূত্র লাগবে, দাঁড়াও দেখাই দিই, এইগুলা জাস্ট লিখে রাখো খাতার মধ্যে, যখন ত্রিকোণমিতি পড়ে ফেলবা এই সূত্রগুলো তখন একদম মনের মধ্যে গেঁথে যাবে, লিখে রাখো, জাস্ট লেখো cos a - b মানে হচ্ছে cos a cos b প্লাস sin a sin b। cos এর সূত্রে মাইনাস থাকলে প্লাস হয়, প্লাস থাকলে মাইনাস হয়, জাস্ট এটা একটু লেখো, দেখো লেখো, এটা লিখে রাখো জাস্ট, যে cos a - b এর সূত্র হচ্ছে, cos a - b এর সূত্র হচ্ছে cos a cos b প্লাস sin a sin b। মাইনাস থাকলে cos এর সূত্রে প্লাস হয়, আর প্লাস থাকলে মাইনাস হয়, একটু লিখো, লিখো। তো এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করবা, অ্যাপ্লাই করার পর দেখো সবগুলা সূত্রে মাঝখানে প্লাস আছে, দেখো অপশনগুলাতে, তো এই প্লাস কোত্থেকে আসবে? ধরো তুমি ত্রিকোণমিতি পড়ে ফেলছো, ওই সূত্রটা তুমি জানো, এখন দেখো তোমার তো উত্তরটা আসবে এরকম cos a - b, কিন্তু অপশনে দেখো সবগুলাতে কি আছে? প্লাস। তো প্লাস কোত্থেকে আসবে? এখন বুঝছো যে প্লাস আসবে আসলে এই সূত্র থেকে, যে এই সূত্র থেকে, বুঝছো? এবার এইভাবে করে ফেলো। আচ্ছা আমি এটা করে দিই, দেখো এই যে সূত্রটা দেখো, r² + r1² - 2r1 cos θ1 - θ মানে θ - θ1 সমান s², ব্যাসার্ধ স্কয়ার। এবার করে দিই, দেখো কুয়েটে আসছিল,
দেখো তুমি ধরো কেন্দ্রের স্থানাঙ্ক মনে মনে, এগুলো কিন্তু লেখা দরকার নেই, r1, θ1 এবং বৃত্তের উপরস্থিত যে কোনো একটা বিন্দু r, θ এবং ব্যাসার্ধ হচ্ছে a। তাহলে সমীকরণ কি হবে? r স্কয়ার প্লাস r1 স্কয়ার, r1 স্কয়ার মানে 5 স্কয়ার মানে 25 মাইনাস 2 ইন্টু r ইন্টু r1 মানে 5 দুগুণে 10, 5 দুগুণে 10 r cos থিটা মাইনাস θ1, থিটা মাইনাস π/4 ইকুয়াল টু ব্যাসার্ধ স্কয়ার 2 কে স্কয়ার করলে 4। তো নর্মালি ধরো এই ম্যাথটা তুই রিটার্নে আসতো, ধরো এই ম্যাথটা আসছে কিসে? রিটার্নে। তো রিটার্নে আসলে এই পর্যন্ত লিখে রাখলেই ফুল মার্কস। এখন এখানে তো আসছে এমসিকিউতে, তো তুমি তো কনফিউজ হয়ে যাবা যে ভাই সবগুলো মাঝখানে প্লাস আছে, তাহলে কেমনে মিলাই? তো এখানে এই সূত্রটা বসাইতে হবে। তুমি মনে মনে থিটাকে ধরো a, π/4 কে ধরো b, মানে cos a - b সূত্র বসাও। cos a - b সূত্র বসালে শেষ। দেখো দেখাই দিচ্ছি। তাহলে r স্কয়ার প্লাস 25 আর 4 কাটাকাটি করো, 25 আর কাটাকাটি করলে এখানে প্লাস 21 মাইনাস 10 r, এটা ব্র্যাকেট দিয়ে নি। cos a - b সূত্র হচ্ছে cos a cos b, cos a cos π/4 প্লাস sin a sin b sin θ sin π/4 সমান 0। তো এই 4 কিন্তু কাটাকাটি করে ফেলছি, 25 আর 4 কাটাকাটি করলে ওই পাশে 21 আছে। আচ্ছা এবার বলো তো cos আর sin 45 ডিগ্রি মান কত? এটা তো জানো। দেখো π/4 মানে 45 ডিগ্রি। এবার আমাকে বলো এই যে cos π/4 এর মান কত? cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, sin 45 ডিগ্রির মানও কিন্তু 1/√2, sin 45 ডিগ্রির মানও 1/√2। দেখো মান বসা দিলে কাজ শেষ। হ্যাঁ, তাহলে এবার দেখো এই যে এখানে সবগুলো থাকে, দেখো 1/√2 কমন কাটাকাটি করে ফেলো, মানে করে ফেলো। দেখো r স্কয়ার সাজাও, সাজাই লেখো। দেখো 21টা সবার পরে লিখছে, 21টা লিখছে সবার পরে, তাহলে 21টা সবার পরে লিখবো। এখানে কি আছে? কমন আকারে দেখো √2 দিয়ে ভাগ করলে 5√2, তাহলে মাইনাস 5√2 মিলে গেছে। তো দেখো তবে 8টা ওরা পরে লিখছে। আচ্ছা আমরা আগে লিখি, অসুবিধা নেই। এখানে cos θ প্লাস sin θ। এই বলো তো অপশন কোনটা মিলছে? cos θ প্লাস sin θ প্লাস 21 ইকুয়াল টু 0। দেখো অপশন কোনটা মিলছে একটু চেক করো, চেক করে বলো অপশন কোনটা মিলছে। আগে দেখো প্লাস 21, তাহলে প্লাস 21 আছে এই তিনটাতে আছে। r স্কয়ার মাইনাস 5√2 r মাইনাস 5√2 এই যে r। হ্যাঁ অপশন সি। তাহলে সঠিক উত্তর অপশন সি। সবাইকে এই বাচ্চা বুঝছো একটু বলো তো? খুবই সহজ ম্যাথ কিন্তু। দেখো যে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় বুয়েট কুয়েট রুয়েট চুয়েটে আসতে পারে এটা। দেখো খুবই চমৎকার যে মাইনাস 5√2 r, তার 8টা পরে লিখছে কমন নিয়ে, অসুবিধা নেই, এক জায়গায় লিখলেই তো হইলো। জাস্ট তোমার এই সূত্রটা জানা থাকতে হবে যে cos a - b সমান cos a cos b প্লাস sin a sin b, আর cos a প্লাস b হইলে এটাও লিখে দেই। দাঁড়াও, cos মাইনাসের বেলায় প্লাস হয় আর প্লাসের বেলায় মাইনাস হয়। এখানে প্লাস হইলে এখানে হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, ঠিক আছে ছোট্ট বন্ধুরা, ওকে ফাইন ফাইন ফাইন। আশা করি বুঝতে পেরেছো। তো এই ছিল আমাদের 5.1, সরি 5 কেন বলতেছে বারবার, 4.1। এরই মাধ্যমে আমাদের 4.1 শেষ। এখন আমরা শুরু করব 4.2 বা 4 এর বি। 4.1 এর চাইতে 4 এর বিতে টপিক একটু কম, তবে 4 এর বিতে যে টপিকগুলো আছে সেগুলা ম্যাক্সিমামই সরল রেখার সাথে রিলেটেড। তো এখন বলো তো সরলরেখা অধ্যায়টা কে কে পড়ছো? বলো, সরলরেখা অধ্যায়টা পড়া না থাকলে একটু বুঝতে অসুবিধা হতে পারে। বলো এখন পর্যন্ত, আগে বলো, আগে 4.1 যে শেষ করলাম, এই 4.1 এর সবগুলো ম্যাথ কে কে বুঝতে পারছো? 4.1 এর যে ম্যাথগুলা, এগুলা যদি সরলরেখা অধ্যায় পড়া নাও থেকে থাকে তাও কিন্তু বুঝতে পারা উচিত। আমি একদম সময় নিয়ে বুঝাইছি। নর্মালি 4.1 আমি 5 ক্লাসে পড়াই, তোমাদেরকে 6 ক্লাসে পড়াইছি। ধরেই নিছি যে কেউ হয়তো সরলরেখা আগে পড়ে নাই, মানে যে জিনিসগুলো আমি নর্মালি ক্লাসে বলি না, যে ওইগুলো তো তোমরা সরলরেখা অধ্যায়ে পড়েই আসছো, কিন্তু তোমাদেরকে কিন্তু ওইগুলো আমি বলে বলে নিয়ে আসছি যে 4.1 5 ক্লাসের জায়গায় 6 ক্লাস লাগছে, যাতে সবগুলো টাইপ তুমি বুঝে বুঝে আসতে পারো। এখন কথা হচ্ছে, এখন যে আমরা 4.2 শুরু করব, 4.2 3 ক্লাস লাগে, বাট ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য প্রয়োজনীয় সবকিছু কভার করতে 4 ক্লাস লাগবে। মানে বৃত্ত অধ্যায়টা আমাদের 10 ক্লাস লাগবে।
আরও 4টা ক্লাস লাগবে। কিন্তু আগামী 4টা ক্লাস ভালো মতো বোঝার জন্য সরলরেখা অধ্যায় পড়া থাকা লাগবে, নাহলে তুমি বুঝতে পারবে না। তো ভাইয়ারা, যারা সরলরেখা অধ্যায় পড়ো নাই, তোমরা 6টা ক্লাস ভালো মতো করছো না, 4.1টা শেষ করে রাখো। এরপর সরলরেখা অধ্যায়টা শেষ হইলে তারপর 4.2 বাকি 4টা ক্লাস করো, মনে থাকবে। নাহলে না তোমার কনফিডেন্স কমে যাবে, দেখবা অনেক কিছু তুমি বুঝতেছো না, তখন তোমার মনে হবে যে হায় আমি বুঝতেছি না, বাকিরা বুঝতেছে, তোমার একটু লো ফিল হবে। আসলে তুমি যে বুঝতেছো না, এটা দোষ বৃত্ত অধ্যায়ের না, দোষ হচ্ছে সরলরেখার। একটু দেখো ভাইয়া, এই কনফিডেন্সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ধরো তুমি প্রথম 6টা ক্লাস খুব ভালো মতো বুঝতে পারছো, তখন এখন তুমি একটা পজিটিভ এনার্জিতে আসো। তো যখনই দেখবে যে বুঝতেছো না, তোমার একটু লো ফিল হওয়া শুরু হবে, কনফিডেন্স ড্রপ হয়ে যাবে, কারণ তুমি সরলরেখা পড়ো নাই। রিজন কিন্তু এটা না যে তুমি বুঝতেছো না, মানে রিজন এটা না যে তুমি অমনোযোগী, রিজনটা হচ্ছে তুমি ওই কনসেপ্টগুলো জানো না। তো একটু আমাকে বলো তো যে সরলরেখা কমপ্লিট হচ্ছে কাদের? আজকে ক্লাসটা আমরা এখানেই শেষ করে দিই, অসুবিধা নেই, আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকুক। তো যারা যারা সরলরেখা অধ্যায় কমপ্লিট করছো, তোমরা আগামী ক্লাসের আগে সরলরেখার 3.5, 3.6, 3.7 এর শুধু সূত্রগুলো একবার রিভিশন দিয়ে আসবা, পারবা না? শুধু সূত্রগুলো জাস্ট একবার রিভিশন দেবো, মানে ম্যাথ সব লাগবে না। জাস্ট মনে আছে, আমি একটু বলে দেই, তোমাদের মনে আছে অক্ষদ্বয়কে ছেদ করে এমন রেখার সমীকরণ, তারপর সমান্তরাল রেখার সমীকরণ, লম্ব রেখার সমীকরণ, সমান্তরাল রেখার শর্ত, লম্ব রেখার শর্ত, তারপর একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব, দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব, মনে আছে? এই সূত্রগুলা, ওই স্থূলকোণ সূক্ষ্মকোণ ওগুলা লাগবে না। হ্যাঁ ভাই, সবগুলাই রিভিশন দিয়ে চলে আসো, সরলরেখা অধ্যায় তো পরীক্ষা আসবেই, তো বেটার হয় 3.5, 3.6, 3.7 এর সবগুলা সূত্র একবার রিভিশন দিয়ে চলে আসো, ঠিক আছে? ওকে, তো আজকে ক্লাসটা এখানেই রাখি, আজকে ক্লাসটা আর শুরু না করি। 4.2, শোনো, 4.1 এর চাইতে 4.2 তে টপিকের সংখ্যা কম, কিন্তু সরল রেখার সাথে মিক্সড। ভাইয়া এই দেখো, টপিকের নামটাই দেখো, বৃত্ত ও সরল রেখা। তো আগামী ক্লাসে আমরা 4.2 বা 4 এর বি শুরু করব, টপিকের নামটাই হচ্ছে বৃত্ত ও সরল রেখা, তাহলে দুইটা মিক্সড। 4.2 ভাইয়া নরমালি 3 ক্লাসে কমপ্লিট করে ফেলা যায়, তবে আমরা যেহেতু একাডেমিকের পাশাপাশি ইঞ্জিনিয়ারিং এর টাইপগুলো কভার করে পড়বো, 4 ক্লাস লাগবে। তো বৃত্ত অধ্যায়টা নরমালি আমি 9 ক্লাসে পড়াই, তোমাদেরকে 10 ক্লাসে পড়াবো, কারণ অনেকেই সরলরেখা অধ্যায়টা ভালো মতো পড়ে আসে না, এই জন্য একটু ধীরে টানতেছি, ঠিক আছে? তোমরা কি কেউ রাগ করতেছো আমি যে ধীরে টানতেছি এই জন্যে? হ্যাঁ ভাই, এইচডাব্লিউ দেন, হ্যাঁ এইচডাব্লিউ দিব তো। লেকচার 1 থেকে 3 পর্যন্ত বাড়ির কাজ দিছি না, লেকচার 4 থেকে 6 পর্যন্ত বাড়ির কাজ দিব, বুঝতে পারছো? আজকে রাতে বা কালকে দিয়ে দেবো। ওকে ফাইন। তো তোমাদেরকে বৃত্ত অধ্যায়টা আমি একটু আস্তে টানতেছি, কারণ এই অধ্যায়টা পড়ার জন্য সরলরেখা অধ্যায়টা পড়া থাকা লাগে। বাট 4.1টা যারা সরলরেখা পড়ে নাই তারাও যেন বুঝতে পারে, একটু টেনে দিচ্ছি, আস্তে করে টেনে দিই, মানে হালকা টেনে টেনে নিয়ে আসছি। একটু বলো, এই 6টা ক্লাসে যা যা পড়াইছি কেমন লাগছে তোমার? কি এখন এতটুকু কনফিডেন্স পাইছো তুমি যে 4.1 থেকে এইচএসসি পরীক্ষায় বা অ্যাডমিশন টেস্টে যে টাইপের প্রশ্ন আসুক তুমি কি পারবা? তবে একটা ব্যাপার আছে, বৃত্ত অধ্যায়ের সাথে সরল রেখা এবং ত্রিকোণমিতি এই দুটো অধ্যায় বেশি মিক্স করে প্রশ্ন আসে। যাদের কাছে আমাদের সাইকেলের বইটা আছে, সাইকেলের বই থেকে যখন প্র্যাকটিস করতে যাবা, দেখবা মাঝে মধ্যেই কিছু ম্যাথ সরল রেখার সাথে মিক্সড, মাঝে মধ্যেই কিছু ম্যাথ ত্রিভুজের সূত্রের সাথে মিক্সড, মাঝে মধ্যেই কিছু ম্যাথ ত্রিকোণমিতির সাথে মিক্সড। ওগুলা যদি না পারো মন খারাপ করো না, ঠিক আছে? আমি আবার বলতেছি, যখন তুমি সরলরেখা অধ্যায় ভালো মতো পড়ে ফেলবা, ত্রিকোণমিতি অধ্যায় ভালো মতো পড়ে ফেলবা, ত্রিকোণমিতি অধ্যায়ের 7.7 ওই অধ্যায়টার নামে হচ্ছে ত্রিভুজের গুণাবলী, ত্রিভুজের ধর্মের সকল সূত্র ত্রিকোণমিতি অধ্যায় আছে। তো এখনই যদি বৃত্ত অধ্যায়ের সবগুলো ম্যাথ না পারো যেগুলো রিলেটেড, মন খারাপ করো না, ওগুলো ত্রিকোণমিতি অধ্যায় পড়ার পরে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো আজকে ক্লাসটা ছোট্ট বন্ধুরা আমরা এখানেই রাখলাম, আগামী ক্লাসে আমরা 4.2 বা 4 এর বি শুরু করব। আর যারা খালি জিজ্ঞেস করো ভাইয়া বৃত্ত অধ্যায় কয় ক্লাস লাগবে, কেউ যদি গ্রুপে কমেন্ট করে তাদেরকে বলে দিও বৃত্ত অধ্যায় 10 ক্লাস লাগবে, ঠিক আছে? প্রথম 6টা ক্লাসে আমরা 4.1 পড়ছি, পরবর্তী 4টা ক্লাসে আমরা 4.2 পড়ব। তো পরবর্তী ক্লাসে দেখা হবে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।